হ্যাঁ আইমান বলতো, এখন ঠিক আছে না? আগের থেকে বেটার না সাউন্ড? ভাই আমি এই যে মাত্র ইয়ারফোন কানে দিলাম, একটু যদি আরেকবার বলতেন। এখন চেক কর, এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ভাই ঠিক আছে, ঠিক আছে। চলে চলে চলে। ওকে, শুরু করি, সমস্যা নেই। ওকে, কোনো ফর্মাল ইন্ট্রো না। সো ভাই আপনি আমাদেরকে বলেন যে আপনি যে 19 মাস পরে আজকে ইউনিভার্সিটিতে গেলেন, আপনার ফিলিংস কি? প্রথম ফিলিংস হচ্ছে সকালবেলা তো জামা কাপড় পরার চেষ্টা করলাম, পরে দেখি যে একটাও লাগতেছে না, আনফরচুনেটলি। মানে লিটারালি আমরা তো মানে যেহেতু সরকারি স্কুল কলেজে বড় হয়েছি, তো আমাদের ইউনিফর্ম নিয়ে তেমন একটা প্যারা ছিল না। তো বিউপিতে ঢোকার পরেই মেইনলি ফর্মাল শার্ট প্যান্ট একদম ভালোভাবে পরা স্টার্ট হয়। তো আজকে এই 1.5-2 বছরের ওই গ্যাপটা পড়ে গেছিল। তো আজকে যখন সকালবেলা আবার সেই ফর্মালি যাওয়ার ট্রাই করছি, দেখি যে আসলে কিছু লাগতেছে না, আনফরচুনেটলি। এত বেশি মোটা হয়ে গেছি। তো লাস্টলি ওই শার্টটা কয়েকটা লাগছিল গায়ে, আর সাথে জিন্স পরে চলে গেছি, আর কিছু করার নাই। আর এমনিতে যদি বলি যে এক্সাইটমেন্টটা অনেক বেশি ছিল। স্টার্টডে থেকে শুরু করে আমরা যারা স্টুডেন্ট, এভরিওয়ান মানে সবাই একটা কি বলবো, যে মনে হচ্ছে যে ফার্স্ট ডে এট ইউনিভার্সিটি, আমরা লাইক উই ফেল্ট লাইক ফ্রেশার্স টুডে। হ্যাঁ জোস, আমরা ভাই আরো ডিটেলসে শুনবো। সো আমরা জাস্ট আগে একটু আপনাকে ইন্ট্রোডিউস করি। সো যারা যেখান থেকে আমাদের সাথে জয়েন করছেন, আই হোপ সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমাদের সাথে জয়েন করেছেন দেওয়ান আশিকুল আলম ভাই। সো ভাই আপনি যদি আপনার নিজেকে একটু ইন্ট্রোডিউস করেন। ইন্ট্রোডিউস করার আসলে, আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আই এম দেওয়ান আশিকুল আলম। আমি কারেন্টলি বিউপিতে পড়াশোনা করছি, ফোর্থ ইয়ারে। অ্যান্ড introduction, actually, I would like to introduce myself as a traveler, come a graphics designer or video editor or everything. আহ এর বাইরে তেমন কিছু ইন্ট্রোডিউস করা আসলে তেমন কিছু অর্জন করা হয়নি এখন পর্যন্ত, ইনশাল্লাহ সামনে হবে। So besides, I would like to say about myself that I am a good friend and traveler, and I like to travel the world and make memories as much as possible. অ্যামেজিং, মানে দেওয়ান ভাই আম, যেরকম রিমেন বলতেছিল ভাই যে কিছু বলার আগে আমি একটা জিনিস একটু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ রিমেন হ্যাঁ, ভাই মানে আমাদের কিন্তু পডকাস্টটা খুবই মানে একদম এটা একটা বিউপি পাওয়ার্ড বাই বিউপি পডকাস্ট হয়ে যাইতেছে। এক্সেলেন্স থ্রু নলেজ। অপূর্ব ভাই, আমরা কি অপূর্ব এখানে, ভাই, তারপর আশিক ভাই। আমরা কি কোন একটা বিউপি লেটার হেড লোগো লাগাই দিব নাকি এপিসোডটা হ্যাঁ আপলোড হইলে? এটাই। মনে পাওয়ার্ড হয় বাই। কোনো একটা বিউপি লোগো লাগায় দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ ভাই আসলে পাওয়ার্ড বাই থটস্পট, পাওয়ার্ড বাই না, বিউপি। আমরা রিভার্স করি, আমরা বিউপি কে গিয়ে বলি যে ভাই দেখেন আপনাদের স্টুডেন্টদেরকে আমরা এত ব্র্যান্ডিং করতেছি, সো বিউপি হুম। স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ডে এত কোটি কোটি টাকা, হ্যাঁ এত শত শত কোটি টাকা, এটাতে কি হচ্ছে? এটাতে তো ফ্লোটিং ব্রিজ হচ্ছে আর এই যে ভেন্ডিং মেশিন হচ্ছে, আমাদেরকে কিছু টাকা দেন। এটা আপনারা একটা ভালো ভালো একটা দাবি তোলা যায়। এই ভেন্ডিং মেশিনের পিছনে যে পরিমাণ খরচ আর যে পরিমাণ মানে এফোর্ট আর প্রায়োরিটি দেওয়া হয় যে ফটোকপি মেশিন গুলায়, হ্যাঁ ওইগুলোর হাফ যদি স্টুডেন্ট কনসার্নের উপর দেওয়া হতো, আই থিঙ্ক আরো বেশি ভালো একটা পিকচার দেখতে পারতাম আমরা বিউপি। ভাই আপনি বাট খেয়াল করছেন? জোকস অ্যাপার্ট, আশিক ভাই মানে ইটস আ গ্রেট প্লেজার ফর মি টু বি এবল টু মিট উইথ ইউ। শুনে ভালো লাগলো, কারণ হচ্ছে আপনার ব্যাপারে রিমেন ভাইয়ের কাছে অনেক গল্প শুনছি, আজকে একদম প্র্যাকটিক্যালি আমরা আড্ডা দিতে পারতেছি। দ্যাটস রিয়েলি হিউজ ফর মি। হ্যাঁ, আমরা কিন্তু অ্যাকচুয়ালি আনঅফিসিয়ালি অন্য জায়গায় দেখা করে ফেলছি, ওই যে কাঁটা হ্যাঁ বনের হঠাৎ করে দোকানটা। দেখা হয়ে গেছে। না, অপূর্ব ভাইকে দেখছিলাম মানে সব জায়গায় হটস্পট আর বিউপি, বুঝছেন আমার লাইফটা তার কিছু নাই। ও মানে ও ওই কাটা বনে তখন হচ্ছে অপূর্ব ভাইকে পিছন থেকে দেখছিলাম, মনে হচ্ছে অপূর্ব ভাই এই এক গেস্টের পিছনে যাইতে যেতে আরেক গেস্টকে পেয়ে গেছি। হটস্পট এখন মানে এতই ছড়ায় গেছে বুঝছেন অফলাইনে। একদম একদম। থ্যাংক ইউ। আর আই হোপ তোমার আইবের পরীক্ষা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, না হলে ইনশাল্লাহ বিউপিতেই দেখা হচ্ছে। ইনশাল্লাহ ভাই দেখা এমনি তো হবে, ফর শিওর। না মানে এসব ইনশাল্লাহ। ক্লিক বেইটি কথাবার্তা বলিস না তুই, বিউপিতে থেকে যা। তোর রেজাল্ট জানি ক্লিক কবে দিবে? বেইটি না,
তোর রেজাল্ট জানি 23 কবে? তারিখ বিকাল তোর পরীক্ষা 5টা। অনেক ভালো হয়েছে, তুই বের হয়ে বলছিস আমারে। সো মোটেও না, আমি বের হয়ে আপনাকে সো বলছি আইমান যে ভাই থাক, কি বাদ দিছি। দে আইমান, শোন এত ফর্মাল কথাবার্তা বলিস না। আজকে 18 তারিখ শুরু হইলো, সো লাস্ট 5 days অফ yours অ্যাজ এ বিউপিয়ান। সো উম, এই 5 দিন তোর অনেক ভালো রিমেন কাটুক। ভাই, মানে আশিক ভাই, আই মাইট ওয়ার্ন ইউ যে রিমেন ভাই ইজ দ্য বিগেস্ট স্ক্যাম ইন দিস পডকাস্ট। খালি স্ক্যাম স্ক্যাম নিয়ে কথা বলে, মানুষজনকে স্ক্যাম বলে, এই যে একটু আগে আমাকে স্ক্যাম বললো। আমি তোরে হিসাবে কই কান স্ক্যাম দিয়ে না। বলছি? আমি তোরে কই এই স্ক্যাম যে বলছি? তুই এফবিএস এ পরীক্ষা দিয়ে বসছিস, তোর পরীক্ষা খারাপ হয়েছে, তারপর চান্স পাইছিস, তারপরে তোর আইবি এর তো পরীক্ষা তুই বলছিস ভালো আপনার হয়েছে। দোয়ায় ভাই। ওফ ওফ, জায়গা মতো মারো, তাই না? আচ্ছা হোক, আমরা আমরা মেইন কথায় আসি। সো আইমান তুই শুরু কর নাকি আমি শুরু করব? হ্যাঁ, না না, আমি শুরু করব, কারণ হচ্ছে আমার মানে অনেক কোয়েশ্চেন আশিক ভাইয়ের কাছে। ফার্স্ট হ্যাঁ, অফ অল ভাইয়া, মানে একটা জায়গায় হয়তো আমার আর আপনার ইন্টারেস্ট কোইনসাইড করে, সেটা হচ্ছে ট্রাভেলিং। সো আমি আপনার এই জিনিসটা একটু জানতে চাই যে কখন আপনি এক্সপ্লোর করলেন যে না, মাই লাইফ অ্যাজ আ ট্রাভেলার উড বি মাচ মোর গ্রেটার বা বিগার টু মি। এটা আপনি কখন এক্সপ্লোর করলেন, আর শুরুটা কিভাবে হয়েছে আপনার ট্রাভেলিং জার্নির? আইমান এবং আশিক ভাই, এই কোয়েশ্চেনটার অ্যান্সার ধরার আগে আমি একটা ছোট্ট কোয়েশ্চেন করব, হ্যাঁ, যেটা আমার সবসময় মনে হয়েছে। ভাই আপনার কাছে কি মনে হয় যে ট্রাভেলিং কি এমন একটা জিনিস না যেটা প্রত্যেকটা মানুষের হবি, যেটা প্রত্যেকটা মানুষ করতে চায়, এটা কমন জিনিস না? আপনার কাছে কি মনে হয়? অবশ্যই আমি মানে এটা হচ্ছে আমরা যে এইম ইন লাইফ লিখতাম বা হ্যাঁ, হ্যাঁ, সিভি যখন লেখা শুরু করছি, মানে যেটা একাডেমিক্যালি ক্লাস 9 ও 10-এ, তো আমরা হ্যাঁ। লিখতাম যে হবিস হচ্ছে ট্রাভেলিং, এরপর রিডিং বুকস আর হুম, এভরিথিং ব্লা ব্লা ব্লা। তো ট্রাভেলিং এর শুরুটা যদি আমি বলতে চাই, তো আমরা হচ্ছে আমাদের ফ্যামিলিতে, মানে আমার আব্বা বেশ ঘুরতে পছন্দ করতেন। তো আমাদের যে আব্বা যে অফিসে চাকরি করতেন, মানে ব্যাংকে একটা চাকরি করতেন, প্রাইম ব্যাংকে। তো ওখানে হচ্ছে অ্যানুয়ালি একটা মানে জায়গায় যাওয়া হতো। তো ওইভাবে আমার বেশ কয়েকটা জায়গায় যাওয়া হয়েছিল। আর এছাড়া আমাদের একটা ট্রেন্ড ছিল যে আমরা কোরবানি ঈদটা সবসময় গ্রামের বাড়িতে করতাম। তো ঈদ করার পরে পরদিন, ঈদের পরদিন থেকে যে 2-3 দিন সময় থাকতো, তা আমরা হচ্ছে ফুল ফ্যামিলি একসাথে কোথাও না কোথাও যেতাম, মানে আমাদের বাড়ির আশেপাশে। আমাদের বাড়ি হচ্ছে সিলেট রিজিয়নের দিকে, তো ওখানে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার চেষ্টা করা হতো, চা বাগানের আশেপাশে। তো ওখান থেকে একটা মানে ভাইব ক্রিয়েট হয়েছিল যে ট্রাভেলিং এর সামথিং। তো এরপর হচ্ছে মেইন যেখান থেকে আমি মানে এক্সপ্লোর করাটা শুরু হয়, আমার আব্বা হচ্ছে মারা যান হচ্ছে 2016 সালে। তো ওই 16 সালের পরে মানে আমার এইচএসসি পরীক্ষা একদম কিছুদিন আগে, তো এইচএসসি পরীক্ষার পরে অ্যাজ ইউজুয়াল যেহেতু অ্যাডমিশনের প্যারা শুরু হচ্ছিল, তো আমরা সবাই মিলে যে ঠিক করি যে কোথাও ঘুরতে যাব। তো আমার ট্রাভেলিং এর যে মানে মেইন যে চিন্তাটা, এটা আসলে এটা অনেকটা আমার আব্বার মানে অকাল মৃত্যুর সাথে রিলেটেড কাইন্ড অফ। লাইক উনি অনেক ঘুরতে পছন্দ করতেন, অনেক কিছু করতে চাইতেন, বাট আনফরচুনেটলি সব করে যেতে পারেন নাই। তো আমার হঠাৎ করে এই জিনিসটাই মাথায় হিট করে যে আমরা তো বেঁচে আছি, লাইক হঠাৎ করে তো একদিন মারা যাব। তো যেদিন আমি মারা যাব, ওই দিন কি আমি অ্যাকচুয়ালি হ্যাপি কিনা, আর আমার মনে কোনো রিগ্রেট আছে কিনা যে ইস আমি যদি এই জায়গাটা একটু ঘুরে যেতে পারতাম, বা এই জায়গাটা একটু দেখে যেতে পারতাম, বা এই কাজটা করতে পারতাম। তো ওখান থেকে আমার মেইনলি শুরু হয় যে লাইক ক্রিয়েটিং মেমোরিজ, দোজ মেমোরিজ যেটা আমি সবসময় মনে করতে পারবো। যেদিন আমি মারা যাব বা আমার মারা যাওয়ার আগে যদি আমি কিছুটা সময় পাই চিন্তা করার লাইফ নিয়ে, আমার যেন কোনো রিগ্রেট না থাকে যে আমি হয়তো আরো কিছু সময় পেলে, আরো কিছু টাকা পেলে এই জায়গাটা ঘুরে আসতে পারতাম, এটা করতে পারতাম, এই মানুষের সাথে দেখা করতে পারতাম, অথবা এই আড্ডাটা দিয়ে আসতে পারতাম। তো ওখান থেকে আমার শুরু হয় যে মানে আমার জীবনে মোটামুটি ভয়টা উঠে গেছিল যে এখানে গেলে এটা হতে পারে, এখানে গেলে ওটা হতে পারে। তো আমি ট্রাই করতাম যে মোটামুটি সব দেখে ফেলার একসাথে। এটা তো আসলে সম্ভব না, তো একটা একটা করে সবকিছু দেখে ফেলার। তো আমার প্রথম ট্যুর ফ্যামিলির বাইরে আমি বলবো ওটা হচ্ছে সাজেক ট্যুর। ওটা আমি দেই 2017 সালে আমার এইচএসসি পরীক্ষা ঠিক পর পর। তো ওই প্রথম ট্যুরটা নিয়ে একটা মজার কাহিনী আছে। তো আমি হচ্ছে ঢাকা কলেজে এইচএসসি পড়ছি। তো আমাদের সিট পড়েছিল বদরুন্নেসা কলেজে। তো ওখানে হচ্ছে আমার যে ফ্রেন্ডরা ছিল, তারা যারা সিটি কলেজে পড়তো তাদেরও সিট পড়ছে। এরপর আরেকটা কলেজ ছিল উদয়ন। তো আমরা সবাই মিলে যখন প্ল্যান করি যে আমরা সাজেক যাব, তো একদম লাস্ট মোমেন্টে 2-3 দিন আগে দেখা যায় যে বোর্ড থেকে বা কলেজ কর্তৃপক্ষ থেকে
প্র্যাকটিক্যাল পরীক্ষার ডেটটা একটু আগে পিছে চেঞ্জ করে দেয়, যার ফলে দেখা যায় যে 3 কলেজের টাইম মিলতেছে না। তো আর যেহেতু আমার ফ্রেন্ডরা 3 কলেজে ছিল, তো ওইভাবে টাইমিং ম্যানেজটা খুব টাফ ছিল। তো প্রথমেই যেটা করি, আহ, এটা বলা ঠিক না আসলে পাবলিকালি, আমার যে এইচএসসি প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল একটা, ফিজিক্স আমার মনে আছে, ওই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আমি দেই নাই অ্যাজ ইন, আগে সবগুলো পরীক্ষা দিতে 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 আমি ধাঁচটা বুঝতে পারছিলাম যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা অ্যাকচুয়ালি কিভাবে হয়। তো সবাই, অনেকে টিকিট ক্যান্সেল করলো, শেষ পর্যন্ত 3 জন দাঁড়ালো। আমি নাম মেনশন করি, আমার একটা ফ্রেন্ড আছে আরিয়ান, আমার বেস্ট ফ্রেন্ড বলা যায়। তো আমি, আরিয়ান, আরেকটা হচ্ছে অর্ণব। তো দেখা গেল যে আমরা শেষ পর্যন্ত আমরা এই কয়েকজন বাকি, আর আমিও যদি বাদ দেই প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য তাহলে ট্রিপটা আর হচ্ছে না। তো আমি তখন করি কি, আমার ঢাকা কলেজের এক ফ্রেন্ড, তাকে আমি বলি যে বন্ধু তুমি কি আমার এই ফিজিক্স প্র্যাকটিক্যাল পরীক্ষাটা একটু দিয়ে দিতে পারবা, কারণ ওর পরীক্ষা ছিল সকালের শিফটে আর আমারটা ছিল বিকালে। তো ও রাজি হয়। একটা বিগ রিস্ক ছিল, একটা বোর্ড পরীক্ষা, মানে কি বলে এটাকে, সাপ্লিমেন্টারি দেওয়া। তো ও আমার জায়গায় পরীক্ষা দেয়। ও যখন পরীক্ষার হলে ঢোকে তার আগের দিন রাতে আমি খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো কোনো যদি ঝামেলাও লাগতো, আমার ব্যাক করার কোনো ওয়ে ছিল না। তাই অনেক বড় একটা রিস্ক, এটা আমার ফ্যামিলি এখন পর্যন্ত জানে না। তো আই সামহাউ ম্যানেজড। তো তখন থেকে মানে বলতে পারো যে আমি কি পরিমাণ ডেডিকেটেড ছিলাম যে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য। লাইক আমার মনেই হচ্ছিল না কোনোভাবে যে আমি আমার ফার্স্টের এই সলো ট্রিপটা, মানে ফ্যামিলির বাইরে যে ট্রিপটা, ওটা এই প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য বাদ দিব। বাট আমি এটা বলতে চাই যে আমি নট এনকারেজিং যে এইসব কাজ করা, কারণ এটা খুবই রিস্কি ছিল। যদি ফেস চেক করতো বা কি বলে এটাকে, মানে যদি ভালো করে চেক করা হতো তাহলে হয়তো আমি ধরা খেয়ে যেতাম। একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা যেহেতু খুব একটা ইয়ে ছিল না, খাতা টাতা আগেই রেডি ছিল। তো জাস্ট একটু সাইন টাইন করে একটা ছোট 2টা কোশ্চেন করে বাই বাই ছেড়ে দিত। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ট্যুরের কাহিনী সাজেক। তো আমি বলতে চাই এই জিনিসটা সবচেয়ে ওয়ান অফ দ্য ডেয়ারিং থিংস ইন মাই লাইফ, যেটা ট্রাভেল রিলেটেড। আর তো আমরা মেইন কোয়েশ্চেনে ফেরত আসি যে কিসের, মানে কিভাবে আমার ট্রাভেলিংটা শুরু আর কিভাবে এটা শুরু হয়। তো এটাই মেইনলি আমি বলতে চাই যে লাইক মেকিং নিউ মেমোরিজ অ্যান্ড নতুন নতুন মানুষদের সাথে মিশা, নতুন নতুন মানে জীবনটাকে দেখা অ্যাকচুয়ালি। মানে আমরা যেটা চিন্তা করি রিল্যাক্স লাইফ, যে সারাদিন পর বাসায় এসে একটু বিছানায় শুয়ে থাকলাম, ইয়ে করলাম, মানে আমরা আমাদের কমফোর্ট জোন বা গণ্ডির বাইরে যেতে চাই না। বাট আমাদের এই জীবনটার বাইরে আর অনেক সুন্দর একটা লাইফ আছে। যদি জিওগ্রাফিক্যালি চিন্তা করি, অনেক সুন্দর একটা পৃথিবী আছে যেটা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অ্যান্ড ওখানকার মানুষের চিন্তা ভাবনা, যে তারা কতটা সহজ সরল, কতটা একটা সুন্দর একটা পৃথিবী হতে পারে মনুষ্যত্বের দিক দিয়ে বা জিওগ্রাফিক্যালি, সেটা আসলে আমরা চোখে দিয়ে আমরা কমফোর্ট জোনের বাইরে না যাই আমরা কখনোই দেখতে পারবো না জিনিসটা। তো এই থার্সটা থেকে আমার মেনলি ট্রাভেলিংটা শুরু হচ্ছে। তো ভাইয়া মানে আমাদের অডিয়েন্সকে একটা জাস্ট রেফারেন্স দেওয়ার জন্য যে কেন এরকম একজন পুরা পাগলা লেভেলের ট্রাভেলারকে আমরা আমাদের থট স্পটে এনে তার এক্সপিরিয়েন্স শুনতেছি, আমরা একটু জাস্ট জানতে চাই আপনার কাছে যে এখন পর্যন্ত আপনি কোথায় কোথায় ট্রাভেল করে আসছেন একদম। এখন পর্যন্ত আমি যদি বলি বাংলাদেশের যে প্রসিদ্ধ ট্রাভেলিং স্পটগুলো, ওগুলো সবগুলো মোটামুটি দেখা শেষ। আমার হচ্ছে একটা জায়গা দেখা বাকি বাংলাদেশে আমার হিসাবে, সেটা হচ্ছে সুন্দরবন। এটা খুবই মানে একটা এত কমন একটা স্পট, বাট ওটা আমি আসলে কখনো সুন্দরবন যাইনি। আর এছাড়া বান্দরবন অনেকবার যাওয়া হয়েছে, বিভিন্ন স্পটগুলো যেগুলো টিপিক্যাল সবাই যায়, যেগুলো একটু রিমোট প্লেস, রাঙামাটি, তারপর সিলেট রিজিয়ন। আর এর বাইরে আহ বাংলাদেশের বাইরে আমি মেইনলি হচ্ছে একটা একটা করে টার্গেট করতাম যে আমার যে সাউথ এশিয়ান সার্কের যে কান্ট্রিগুলো, ওগুলো আস্তে আস্তে ভিজিট করার। তো ওই হিসেবে ইন্ডিয়া যাওয়া হয়েছে, এরপর ভুটান যাওয়া হয়েছে, আর হচ্ছে নেপাল যাওয়া হয়েছে। নেপালে হচ্ছে আমি একদিন ছিলাম। তো নেপাল হচ্ছে আমি ওইভাবে বলতে চাই না যে আমার নেপাল পুরোপুরি ঘোরা হয়েছে, বাট ভুটান দেশটা পুরোপুরি আমার ঘোরা হয়েছে 7 দিন ধরে। অ্যান্ড ইন্ডিয়ার যে ডিফারেন্ট সাইট গুলা, লাইক বিভিন্ন স্টেট, কাশ্মীর পুরাটা আমার দেখা হয়েছে। কাশ্মীর, আমার লাদাখ যাওয়ার প্ল্যান ছিল, বাট আমি যে টাইমে গিয়েছিলাম, তো ওটা হচ্ছে উইন্টার ফলের একটা সিজন ছিল, তো রাস্তাটা বন্ধ হয়ে গেছে।
তো লাদাখটা আমি পৌঁছাইতে পারি নাই, বাট কাশ্মীর দেখে আসছি। আর এই সাইডে হচ্ছে মেঘালয় যে রাজ্য, ওটার মোটামুটি পুরাটা দেখা হয়েছে, দার্জিলিং, মেঘালয়, এভরিথিং। তো আমার নেক্সট প্ল্যান হচ্ছে, যদি জিওগ্রাফিক্যালি চিন্তা করি, আমি বরফ দেখছি অ্যান্ড সাগর, সমুদ্র এগুলো দেখা হয়েছে। তো আমার শুধু ডেজার্টটা দেখা বাকি। তো আমি যদি বর্ডারটা খোলা থাকতো তাহলে এতদিনে হয়তো আমি রাজস্থান গিয়ে ঘুরে আসতাম। গ্রেট। কানতে কানতে ঘুমাইতে যাবো আজকে আমি। আমিও সেম এনার্জি। মানে অনেকে দেখবি আইমান যে এরকম লেখে বায়োতে বা বলে যে লিভিং এ লাইফ উইথ নো রিগ্রেটস, বাট মানে আশিক ভাই হচ্ছে লিটারালি লিভিং এ লাইফ উইথ নো রিগ্রেটস, এবং এগুলা সেই শোনার জন্য পরে মেবি বায়োতে লেখা নাই। হ্যাঁ হ্যাঁ ওইটাই। মানে দোজ হু অ্যাকচুয়ালি লিভ উইদাউট এনি রিগ্রেট, বায়োতে লেখা লাগে না, ভিতরেই লেখা থাকে আসলে। ট্রু ট্রু। এবং এই ঘটনা শোনার পরে মেনি অফ আস উইল লিভ এ লাইফ উইথ মেনি রিগ্রেটস আজকে এই পডকাস্ট হ্যাঁ, শোনার পর। যাই করো তোমরা, বোর্ড এক্সাম মিস দিও না, খুবই হ্যাঁ হ্যাঁ, ইম্পর্টেন্ট। এটা কিন্তু একটা বিশাল ডিসক্লেইমার। আমাদের গেস্ট হ্যাঁ, কি বলবো মানে খুব কাইন্ড হয়ে এটা শেয়ার করে ফেললো আমাদের প্ল্যাটফর্মে, বাট ডোন্ট ট্রাই দিস এট হোম, অল দ্য চিলড্রেন্স আউট দেয়ার। আল্লাহ। ওকে, সো আই গেস আমরা ভাইয়ের ট্রাভেলিং এর শুরুটা শুনলাম, প্লাস শুরুর ফার্স্ট ট্রাভেলিং একটা কাহিনী শুনলাম, আস্তে আস্তে এটা নিয়ে আরো অনেক কিছু শুনবো। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট পয়েন্ট। এবারে ভাই আমরা একটু ডাইভার্ট করি, হ্যাঁ একটু ইউনিভার্সিটি লাইফের দিকে আসি, নাহলে পুরো একটা ট্রাভেল শো হয়ে যাবে। তো ভাই আজকে তো আপনি বললেন যে ফার্স্ট অফ অল আজকে 19 মাস পরে আমাদের ইউনিভার্সিটিতে আপনারা ব্যাক করলেন, এবং খুব মোটামুটি একটা ফ্রেশার্স টাইপের ফিলিংস আপনারা আজকে পাইছেন। তো ইউনিভার্সিটি লাইফে আপনার একটা বড় অংশ জুড়ে আছে ক্লাবিং। সো আমি যদি আপনাকে ক্লাবিং নিয়ে কোয়েশ্চেন করি যে আপনি ক্লাবিং কেন করেন, এবং ক্লাবিং নিয়ে অনেক জনের অনেক ধরনের মতামত আছে, যারা করে তারা বলে যে অনেক পজিটিভ ব্র্যান্ডিং করে, আবার যারা করে না তারা নেগেটিভ ব্র্যান্ডিং করে। আপনার পার্সপেক্টিভটা কিরকম? তার আগে ভাই আমি আরেকটু একটা কোয়েশ্চেন অ্যাড করে দিই। মানে আপনি একটু মেনশন করে দেন যে কোন কোন ক্লাবে আপনি একদম ভার্সিটি শুরু থেকে এই পর্যন্ত কন্ট্রিবিউট করছেন বা গিয়েছেন, তাহলে মানুষজনের ইন্টারেস্ট ম্যাচ করতে সুবিধা হবে। ওকে, তো আমি ফার্স্ট থেকে শুরু করি। তো যখন হচ্ছে বিউপিতে ঢুকি, তখন ফার্স্টে একটা কথা শুনতাম যে বিউপিতে চান্স পাওয়া হচ্ছে, বিউপির কিছু কিছু ক্লাবে চান্স পাওয়া আরো বেশি কঠিন। তো এটাও শুনছি যে বোথ ওয়েজে কোটা অনেকটা বেশি ইফেক্টিভ, অলসো লবিং, অলসো কানেকশন। তো এটার কিছু প্রমাণও পাই, এটা অ্যাকচুয়ালি হ্যাপেন্স। তো আমার পার্সপেক্টিভ থেকে যদি বলি, যখন বিউপিতে ঢুকি তখন ইচ্ছা ছিল যে আমার যে যে বেস্ট ফ্যাকাল্টি ওটার কিছু ক্লাবের সাথে কানেক্টেড হব। বাট আমি ফার্স্টের দিকে, আমার বাসা এত দূরে ছিল, আর ক্লাবগুলো সব রিক্রুটমেন্ট নিচ্ছিল শুক্র শনিবার। 5 দিন ক্লাসের পর যখন শুক্র শনিবার যেতে বলতো ভাইবা দিতে, আমি না যেতাম না। তো ফার্স্টের দিকে ফটোগ্রাফিক সোসাইটি ফর লিটারেচার ক্লাব, এগুলোতে হচ্ছে আমি অ্যাপ্লাই করতাম, বাট ভাইবার জন্য শুক্র শনিবার ডাকছিল, আমি চাইনি। তো বিউপিতে আমার ঢোকার পরেই সবাই যেটা বলে যে বিউপি যে বিসিসি ক্লাব, বিজনেস অ্যান্ড কমিউনিকেশন ক্লাব, ওইটা বেস্ট অ্যাকচুয়ালি। তো আমারও মনে হয় কিছু যদি ক্রাইটেরিয়া আগে পিছে করা হয়, অবভিয়াসলি বিভিন্ন ক্লাব বিভিন্ন দিক দিয়ে বেটার কিছু করতেছে, বা কোনটা এদিক দিয়ে ভালো, কোনটা ওদিক দিয়ে ভালো। বাট আই থিঙ্ক বিউপি বিসিসি, বিউপি ক্যারিয়ার ক্লাব, তারপর বিউপি জিএসসি, এগুলো বিউপি ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব। তো আমার টার্গেট ছিল যে প্রথম দিকে না আমি বুঝতে পারি নাই যে ক্লাবিং এ মানে কিভাবে ঢোকা লাগে অ্যাকচুয়ালি। লাইক আমার যদি বিসিসির এক্সপিরিয়েন্স শেয়ার করি, অ্যাপ্লাই করলাম ফার্স্ট রাউন্ডে যে একটা ফর্ম থাকে ওটা ফিল আপ করলাম। বাট সেকেন্ড রাউন্ডে গিয়ে দেখলাম যে কি একটা এফজিডি সেশন। আর যেহেতু আমি বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, তো আমার এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স হয় নাই যে একটা একসাথে বসে আমরা একটা ডিবেট টাইপ করব, বা যেখানে আমি নিজেকে এক্সপ্রেস করার সুযোগ পাবো। তো এফজিডি সেশন নিয়ে আমার জিরো আইডিয়া, কোনো ধারণা ছাড়া আমি অ্যাটেন্ড করলাম, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ওখানে কিছুই বলতে পারি না, কিছুই বুঝার আগে দেখলাম সব শেষ। তো ফার্স্ট ইয়ারে আমি কোনো ক্লাবেই জয়েন করতে পারি নাই বলতে গেলে। শুধুমাত্র ক্যারিয়ার ক্লাবে আমি জয়েন করতে পারছি, কারণ ওইটা ছিল তুলনামূলক ক্লাস টাইম, মানে ততক্ষণে বুঝতে পারছি যে কিভাবে অ্যাকচুয়ালি ক্লাবে অ্যাপ্রোচ করা লাগে। তো ফার্স্ট ইয়ার থেকে আমি একটা ক্লাব করি, সেটা হচ্ছে ক্যারিয়ার ক্লাব, বিউপি ক্যারিয়ার ক্লাব। ওখানেও আমি আসলে ঢুকতে পারতাম না। ওখানে ইন্টারভিউয়ে আমার উপর বিরক্ত হয়ে
আমার মনে আছে সাদমান ভাই, উনি এখন ইংল্যান্ডে আছেন মেবি মাস্টার্সের জন্য। সাদমান ভাই, এরপর জারিফ ভাই ছিলেন। তো ওনারা বিরক্ত হয়ে বললেন, তুমি বাইরে গিয়ে এমন কিছু একটা করবা যাতে আমার ইন্টারভিউ ক্যান্ডিডেট কমে যায়। এটা যে কেউ হইতে পারে, তুমি বাইরে গিয়ে পাগলের অভিনয় করতে পারো বা ক্লাব নিয়ে অনেক মানে কিছু বলতে পারো। তো আমি ভাবলাম যে কি আছে জীবনে, বাইরে গিয়ে একটু হালকাও করি। তো বাইরে গিয়ে আমি একটু চিৎকার চেঁচামেচি শুরু করলাম, কি সিস্টেম, কিভাবে কি কোনো ক্লাবে রিক্রুটমেন্ট হয়, এভাবে মোলেস্ট করতেছে ইন্টারভিউ, এগুলো তো ঠিক না। এরকম মানে লিটারালি আমি চিল্লাচিল্লি শুরু করছি। পাশে ভিসি অফিস ছিল, ওখান থেকে ভিসির পিএ যে থাকে, যে উনি ওরা টোরা সে কি হয়েছে ভাই, কি সমস্যা টমস্যা এনে এনি। তো ভাইয়ারা বাইরে বের হয়ে আসছিল দেখার জন্য যে অ্যাকচুয়ালি আমি কি করি। তারপর উনারাই আমাকে বলছে, চলো চলো তুমি ভিতরে চলো। তো ওইভাবে বলা যায় যে আমার প্রথম ক্লাবের এন্ট্রিটা উইদাউট এনি স্কিল, মানে আমার অ্যাকচুয়ালি কোনো স্কিল ছিল না। তো ওইভাবে জাস্ট ওইটুকু অ্যাক্টের জন্য আমি চান্সটা পেয়ে যাই। এটা হচ্ছে বিউটি ক্যারিয়ার ক্লাব। অ্যান্ড পরের বছর থেকে যখন বুঝতে শুরু করি যে ক্লাব অ্যাকচুয়ালি কি, আই অ্যাপ্লাইড ফর বিসিসি এগেইন। কারণ আমার কাছে বিসিসি বিউপি সবচেয়ে পশ ক্লাব ছিল তখন। অ্যান্ড তাদের যে মেম্বার্স অ্যালামনাই এভরিথিং, আমার মনে হয়েছিল যে অ্যাকচুয়ালি প্ল্যাটফর্ম। অ্যান্ড বিসিসি রিক্রুটমেন্ট খুবই টাফ হয়। অ্যান্ড আমার মতে বিউপির স্মার্টেস্ট 30 to 40 পিপল গেট চান্স টু ওয়ার্ক ফর বিসিসি। তো পরের বছর আমি বিসিসিতে আবার দেই, ওখানে এনরোলড হই। অ্যান্ড এটা হচ্ছে, তাহলে আমার ক্লাব হলো এখন দুটো, বিসিসি আর বিওপি ক্যারিয়ার ক্লাব। অ্যান্ড সেকেন্ড ইয়ারে যখন থাকি, আমার যে ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট, তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যেহেতু নিউ ছিল, তাদের কোনো ক্লাব ছিল না আগে। তো সেকেন্ড ইয়ার থেকে আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটা ক্লাব স্টার্ট হয়, বিওপি হিউম্যান রিসোর্স অ্যান্ড লিডারশিপ ক্লাব। তো ওটাতেও এনরোল হয় যেহেতু আমাদের ডিপার্টমেন্টের ক্লাব। অ্যান্ড বিসাইডস ফার্স্ট ইয়ারে আমরা এমিউএন নিয়ে অনেক কিছু শুনি, অনেক কিছু দেখি। এমিউএন অ্যাকচুয়ালি মোর দ্যান এ কম্পিটিশন, এটার এক্সপোজারটা এত বেশি যে এত মানুষ, এত এভরিথিং। অ্যান্ড বিউপি জিএসি ইজ এ হোলসাম অর্গানাইজেশন। আমি বলতে চাই যে তারা যেভাবে এক একটা ইভেন্ট নামায়, তো ওইখানে ওদের যে ডেডিকেশন, ইভেন্ট নিয়ে একটা মানুষের, একটা ফ্রেশারের এত ডেডিকেশন, সবাই যে এত সুন্দর করে কাজ করতে পারে, এটা দেখে আমি অ্যাস্টনিশ হয়ে আমি চিন্তা করছি যে না, আমার এদের সাথে জয়েন করা লাগবে। আমিও এইভাবে কাজগুলো করতে চাই, শিখতে চাই এগুলো কিভাবে হয়, এত বড় একটা ইভেন্ট এটা কিভাবে হয়। তো ওখান থেকে আমি জিএসসি তেও অ্যাপ্লাই করি। অ্যান্ড বলা যায় যে সেকেন্ড ইয়ারে আমি টোটাল 4টা ক্লাবের সাথে এনরোল হই। তো এটা হচ্ছে আমার ক্লাবিং এ ঢোকার ইতিহাস। এন্ড ক্লাবিং নিয়ে এখন বলি, ক্লাবিং এ বিউপি ক্লাবিং এ কিছু প্রজ ভাইয়া এন্ড কনস। একটু ইন্টারাপ্ট করি মাঝখানে, আমি মাঝখানে একটু বুঝি নাই, মানে মান যারা অর্গানাইজ করে ওই ক্লাবটার নাম কি? বিউপি জিএসি, এটা ফুল ফর্ম হচ্ছে বিউপি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল। ওরা হচ্ছে আচ্ছা 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 ইয়েটা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জোস। তো এখন আমরা আসি, যেটা কোয়েশ্চেন ছিল ক্লাবিং এর ক্ষেত্রে, যে ক্লাবিং নিয়ে কি ভাবি। তো আমার মতে ক্লাবিং জিনিসটাকে আমি এভাবে দেখি, আমি লাইক রিমেন ধরো বিবিএ জেনের স্টুডেন্ট। তো ও যখন ক্লাস করে বা বিউপিতে যায়, ওর আশেপাশে শুধু জেনের মানুষজন থাকে বেসিক, মানে সবচেয়ে বেশি। তো ওর ফ্রেন্ড সার্কেল তো জেন বেসড হয়, আমার যেমন ম্যানেজমেন্ট বেসিসে হয়। তো আমি যদি আউট অফ দ্য সার্কেল কিছু চিন্তা করতে যাই, ধরো বিউপিতে অনেক মানুষ আছে, অনেকগুলো পার্সন থাকে। তো আমি যদি চিন্তা করতে চাই যে আমি বাইরের কিছু মানুষের সাথে মিশবো, তাদের থটস অফ প্রসেস দেখবো, তো আই থিঙ্ক ক্লাব ইজ দ্য বেস্ট অপশন। আর যেহেতু ক্লাবিং এর রিক্রুটমেন্ট একটা একটা প্রসেসের মাধ্যমে আসে, তো ওখানে মোটামুটি স্মার্ট পিপল যারা বা বেস্ট পিপল যারা, মানে অ্যাটলিস্ট ট্যালেন্টেড পিপল যারা, ওরাই একটা ক্লাবে এনরোল হয়। তো আমার ডিপার্টমেন্টের যারা ট্যালেন্টেড মানুষজন আছে, তাদের সাথে তো আমি এমনিই পরিচিত হতে পারতেছি। তো বাইরের, আমার ডিপার্টমেন্টের বাইরে যারা ট্যালেন্টেড মানুষজন আছে, বা সাম পিপল হু শেয়ার কমন থটস অ্যান্ড এভরিথিং, মানে একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই তাদের আইডিয়া শেয়ার করে বা একসাথে কাজ করে, আর ইভেন ফ্রেন্ডস বানায়। তো ওটার জন্য আমি চিন্তা করি ক্লাবিং ইজ দ্য বেস্ট অপশন। এখন আমার আমার ডিপার্টমেন্টে যারা সিনিয়র, তাদেরকে আমি খুব ভালো চিনি। তো বাইরের ডিপার্টমেন্টে যারা সিনিয়র, তাদেরকে আমি কিভাবে চিনবো? তো আই থিঙ্ক এই ক্ষেত্রে যে নেটওয়ার্কিং এর যে ব্যাপারটা আর কিছু শিখার ব্যাপারটা, এটার ক্ষেত্রে ক্লাব ইজ দ্য বেস্ট অপশন।
অ্যান্ড আমি যদি পার্সোনালি আমার কথা চিন্তা করি, ফার্স্ট ইয়ারে আমি লিটারালি জিরো স্কিল ছিলাম। তো আমি এমন অনেক কিছুই শিখছি যেটা আমাকে ক্লাব শিখেছে। আমি আগে একটা ইভেন্ট বাইরে থেকে দেখতাম কিভাবে হয়, এত মানুষ, এত কিছু, এগুলো কিভাবে অ্যারেঞ্জ হচ্ছে। মানে ছোট, মানে আমাদের মতোই কয়েকজন ছেলে পেলে সেকেন্ড বা থার্ড ইয়ারে যারা পড়ে, তো বিশাল একটা ইভেন্ট নামাচ্ছে, আমাদের ইভেন্টে মন্ত্রীরা আসতেছে, এমপিরা আসতেছে গেস্ট হয়ে, এটা কিভাবে হয়। তো এখন ফোর্থ ইয়ারে এসে, বাট মেইনলি ক্লাবিং এর শেখার পর্যায়টা থার্ড ইয়ার পর্যন্তই থাকে। তো থার্ড ইয়ার শেষে আমি বলতে পারবো যে আই নো এভরিথিং অ্যাবাউট অ্যান ইভেন্ট, কিভাবে কি কাজ হয়, কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে শুরু করে লজিস্টিক্স অ্যান্ড এভরিথিং। আমি ফার্স্ট ইয়ারে কিছুই জানতাম না, এখন আমি একা একটা ইভেন্ট নামাইতে পারবো লিটারালি। তো আমি যখন ক্যারিয়ার ক্লাবের হেড অফ লজিস্টিক্স ছিলাম, আমি লিটারালি ওই ইভেন্টের প্রত্যেকটা এলিমেন্টস আমি জোগাড় করি, অ্যান্ড ওটা অ্যারেঞ্জ করি, ওটা ওইভাবে সাজাই। অ্যান্ড যদি এইচএলসির কথা চিন্তা করি, একটা ইভেন্ট কিভাবে অনলাইনে 2টা রাউন্ড নামলো, এভরিথিং, যারা অ্যাটেন্ডেন্ট ছিল তাদের ইমেল পাঠানো থেকে শুরু করে এভরিথিং। অ্যান্ড ক্লাবিং এর মাধ্যমে আমি এমন কিছু সিনিয়রের সাথে পরিচয় হয়েছি যারা লিটারালি, আমি যদি ক্লাবে জয়েন না করতাম আমি তাদের পরিচয় পাইতাম না। লাইক এভাবে ফেসবুকে কয়েকজনকে চেনা যায়, কয়েকজনের সাথে এভাবে কথা বলা যায় ক্লাবে কাজ করতে করতে। ডিফারেন্ট যে ডিপার্টমেন্ট থাকে, ডিফারেন্ট সার্কেলের যে মানুষজন থাকে, তাদের সাথে চেনা জানা হয়, একটা উঠবসে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, ক্লাবিংটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড এভরিথিং। অ্যান্ড আমি যদি বলি ফার্স্ট ইয়ারের পর থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত আমি এফবিএস এর সবগুলো ক্লাবের সাথে মোটামুটি ইনভলভ, শুধুমাত্র ফাইন্যান্স সোসাইটি অ্যান্ড অ্যাকাউন্টিং ফোরাম ছাড়া। ওগুলোও হয়তো যেতাম যদি সময় থাকতো। তো ক্যারিয়ার ক্লাবে আমি এখন আছি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে, অ্যান্ড বিউপি এইচআরসি যেটা, ওখানে আছি জেনারেল সেক্রেটারি হিসেবে, অ্যান্ড বিউপি বিসিসি যেটা, মানে যেটা আমার ড্রিম ক্লাব ছিল কাইন্ড অফ, ওখানে আছি হেড অফ ইভেন্টস হিসেবে। তো আই থিঙ্ক এই পোস্টগুলা বা এই এভরিথিং রিফ্লেক্টস মাই গ্যাদার অফ এক্সপিরিয়েন্স, যে আমি 4 বছর আমি কি কি শিখছি অ্যান্ড কি কি গ্যাদার করছি আমার জন্য। অ্যান্ড নেটওয়ার্কিং এর যে ব্যাপারটা বললাম, আমার ফার্স্ট জবটাই আমার ক্লাবেরই একটা সিনিয়র। এখন আমি এটা যদি ডিটেলস এক্সপ্লেন করি, আমি ডিজাইনিং পারি ধরো, তো এটা কারা জানে, এটা আমার ফ্রেন্ডরা জানে। আর কে জানে? আমার ওই ক্লাবের সিনিয়র গুলা জানে, যারা আমার সাথে কাজ করছে। তো তারা যখন একটা জব সার্কুলার দেখছে যে যেখানে একটা ভালো ডিজাইনার দরকার, বা একটা ইয়াং ডিজাইনার দরকার যে অপরচুনিটিস খুঁজতেছে তার জন্য, তার ক্যারিয়ারের জন্য, তো সে আমাকে অ্যাপ্রোচ করছে, বলছে যে আশিক তুই এটা করবি নাকি। তো আমি এটা করলাম। তো এখানে যদি আমি দেখি যে আমার এই কানেকশনটা ক্রিয়েট হয়েছে আমার ক্লাব থেকে, পরে আমি যে লজিস্টিক্সের এত কিছু জানি, এত কিছু পারি, এটা কিন্তু আর কেউ জানে না। এটা আমার ক্লাবের বড় ভাইরা জানছে কিভাবে, আমার সাথে কাজ করছে, আমাকে দিয়ে কাজ করাইছে। তো তারা যখন একটা পোস্ট দেখলো সাপ্লাই চেনের একটা জবের, মানে আমি যখন শপআপে একটা জব করি, আমার জব লাইফ শুরু হয়েছিল শপআপ কোম্পানির মাধ্যমে। তো ওটা ছিল সাপ্লাই চেনের একটা জব, তো ওটাও আমি একটা সিনিয়রের কাছ থেকে পাই রেকমেন্ডের মাধ্যমে। তো এই জিনিসগুলো কিভাবে হয়েছে, ওনারা যেহেতু আমার সাথে কাজ করছে, আমার ব্যাপারে জানে, তারা এই জন্য আমাকে রেকমেন্ড করছে। তো এই রেকমেন্ডেশনটা আসছে ক্লাব থেকে। এই একই প্ল্যাটফর্মের আন্ডারে আমরা কিছু ট্যালেন্টেড মানুষজন, ট্যালেন্টেড সিনিয়রের আন্ডারে আমরা কাজ করার চান্স পাইছি, আমাদের থটস শেয়ারিং এর চান্স পাইছি, এন্ড কিছু বিউটিফুল ফ্রেন্ডশিপের বন্ডিং ক্রিয়েট হয়েছে। লাইক একটা ইভেন্টের আগে যে রাতে একটা বিউপিতে থাকছে, আমার মনে হয় তার আর কিছু শেখার থাকে না লাইফ থেকে। তো এইভাবে আমি বলতে পারি যে ক্লাবিং এর পার্সপেক্টিভটা আমার আমার সাইড থেকে এরকম, যে এখানে অ্যাকচুয়ালি শেখার অনেক কিছুই আছে। তবে কিছু কনসও আছে, লাইক বিওপি ক্লাবে একটু পলিটিক্সের জিনিসটাও দেখা যায়। পলিটিক্স অ্যাজ ইন সবাই চায় যে তাদের একটা কমফোর্টেবল জোন ক্রিয়েট করতে, অ্যান্ড সব সময় হয়তো ভালো কাজে রিকগনিশনটা পাওয়া যায় না। তো এটা আই গেস সব জায়গায় আছে, আমাদের সোসাইটি থেকে, আমাদের কান্ট্রি থেকে। তো ওইভাবে চিন্তা করলে বিওপি ক্লাব খুবই ছোট একটা জায়গা। তো আমরা যদি এসব কিছু কনসুমেট করতে পারি, আমার ধারণা যদি কারো টাইম ম্যানেজমেন্টে সমস্যা না হয়, অ্যান্ড মোটামুটি যদি একটা ওয়ার্ক লাইফ অ্যান্ড ক্লাব লাইফ ব্যালেন্স করতে পারে, তার অবশ্যই ক্লাবে ঢুকা উচিত। অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, মানে কোনো কিছু আর্লি শেখার জন্য আর নিজের থটসটা শেয়ার করার জন্য। আই থিঙ্ক বলতে পারছি সেটা। আমি আসলে মানে লিটারেলি অবাক। ভাই যখন বলতেছে যে ফার্স্ট ইয়ারে কোনো ক্লাবেই যায় নাই,
আবার যখন লাস্টে বললো যে এইচআরএলসি তেও একটা সিনিয়র পজিশনে আছে, তারপর হচ্ছে বিউপি বিসিসি তেও এখন হচ্ছে হেড অফ ইভেন্টস, মানে ইটস রিয়েলি অ্যামেজিং। আর মনে হয় যে যারা শুনতেছে মানে তারা এই জিনিসটা হয়তো এখন রিলেট করতে পারবে যে মানে স্টার্টিং লেট ইজ নট দ্য প্রবলেম ইটসেলফ ইজ নট স্টার্টিং এট অল। ভাইয়া ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ ইট। হ্যাটস অফ ভাই, সিরিয়াসলি। এটাই বলতেছে অ্যাকচুয়ালি যে আসলে কোনো টাইমিং নাই, এনি টাইম এনিওয়ে ইউ ক্যান স্টার্ট। মানে জাস্ট একটু ইচ্ছাটা যদি মেনটেন করা যায়, অ্যান্ড হুম। লজ্জার কিছু মানে নেই ভাই কখনো। একটা জিনিস, ইভেন আমি মানে আমার জুনিয়রদের কাছ আপনার থেকে এমন অনেক কিছু। আপনার এমন ক্লাসমেটরা ছিল না যারা হচ্ছে একদম ফার্স্ট ইয়ারে আপনার আগেই হচ্ছে বিভিন্ন ক্লাবে জয়েন করছে, বাট ওই যখন হচ্ছে ক্লাবগুলার ডেজিগনেশন দেওয়ার সময় আসছে, যখন আপনার থার্ড ইয়ারে উঠছেন, তখন দেখা গেছে যে আপনার ওই ক্লাসমেটটা হয়তো আপনার থেকে একটু নিচের দিকের ডেজিগনেশন আছে, এমন কি হয় নাই? অবভিয়াসলি হয়েছে আই গেস, না? এমন হয়েছে হ্যাঁ, লাইক বিসিসিতে, বিসিসিতে এমনও হয়েছে যে ফার্স্ট ইয়ারে যারা ঢুকছে তারা থার্ড ইয়ার পর্যন্ত আস্তে আস্তে আর ক্লাবেই আর থাকে নাই। ক্লাব হয় বের করে দিছে অথবা নিজেরা বের হয়ে গেছে, বা জাস্ট ব্যালেন্সটা রাখতে পারে নাই। তো ইন দ্য এন্ড জাস্ট মানে আমি সার্ভাইভ করছি, এটা ক্যারিয়ার জোস। ক্লাবেও বলা যায় বা বিসিসিতেও বলা যায়। অ্যান্ড জিএসসি যদি বলি, জিএসসি তে হচ্ছে কালচারটা একটু ডিফারেন্ট। লাইক যারা ফার্স্ট ইয়ার থেকে সার্ভ করে ক্লাবে তাদেরকে অবভিয়াসলি বেশি প্রায়োরিটি দেওয়া হয়, উইচ ইজ ভেরি নর্মাল। কারণ একটা মানুষ 4 বছর একটা ক্লাবকে সার্ভ করা আর আরেকটা মানুষ যারা আমার মতো 3 বছর ক্লাবকে সার্ভ করা, নট উইল বি দ্য সেম। তো জিএসসির কালচারটা হচ্ছে যারা পরে জয়েন করে তাদেরকে, আর যারা আগে জয়েন করে তাদেরকে একটু প্রায়োরিটি দিয়ে, মানে ডেজিগনেশনের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দেওয়া। স্যার, এফবিএস এ আই গেস ওইটা তেমন নাই। কোনো ক্লাবের ওরকম মানে প্রতিষ্ঠিত কোনো কালচার নাই যে তাকে উপরে দেওয়াই লাগবে। তো ওটাই আর কি, যে এমনও হয়েছে আমার আগে অনেকে স্টার্ট করছে বাট তারা লাস্ট পর্যন্ত সার্ভাইভ করে নাই। ভাই কি তাহলে বিউপির ক্লাব ইন্ডাস্ট্রির কেএফসির কর্নেল স্যান্ডার্স? সাউন্ডস লাইক দ্যাট আসলেই। এক্স্যাক্টলি ইটস ভাই। আ রিয়েলি ইন্সপায়ারিং থিং আসলে, সত্যি কথা। মানে এই পার্টটা যারা শুনবে পডকাস্টের, ইটস এ গ্রেট লেসন। আমি শিখছি অনেক এই এতটুকু লাস্ট 10 মিনিটের কনভারসেশনে। ডেফিনেটলি। এবং ক্লাব নিয়ে ইভেন আরেকটা জিনিস অ্যাড হুম, করতে চাই যে আমার হুম, যে ডিজাইনিং ক্যারিয়ার, এটা আমার পুরাটা ক্লাব থেকে শেখা। লাইক আমি আগে দেখতাম জিনিসগুলো যে আমাদের ক্রিয়েটিভ টিমে, আমি জাস্ট আগে অপারেশনে কাজ করতাম, মানে লিটারালি যেটা কামলা খাটা বলে, চেয়ার টেবিল টানা এটা ওটা এনে দেওয়া। তো দেখতাম যে আমাদের ক্লাবের পেজ থেকে সুন্দর সুন্দর ভিডিও যাচ্ছে, পোস্ট যাচ্ছে, যে আমাদের ইভেন্টের এটা ওটা এটা ওটা। তা আমি চিন্তা করতাম এগুলো কারা বানায়, এগুলো কিভাবে বানায়, ওরা কি মানে অনেক বড় কোনো টেক গড সামথিং। তো আমি মানে আহ নামই বলি, আমার বিসিসি তে ফাহমিদ আনিস ভাই ছিল। তো ফাহমিদ আনিস ভাই আমার কিছু কাজ দেখে বলে যে তুই কি বিসিসি ক্রিয়েটিভ টিমে কাজ করবি কিনা। তো ওইভাবে আমি হচ্ছে ওই ক্রিয়েটিভ মানুষদের সাথে এনরোল হয়ে দেখি যে তারা কিভাবে কাজ করে, কত সুন্দরভাবে কাজ করে। তো ওটা দেখে আমারও শেখার ইচ্ছা হয়। আর আমার একটা জিনিস আছে, মানে এটা জেদ বলবো না কি বলবো, যে কোনো একটা ভালো জিনিস দেখলে আমি বের করার চেষ্টা করি যে এটা কিভাবে হয়েছে, এন্ড কারা করছে, এন্ড তারা এমন কি করছে যেটা আমি করতে পারতেছি না, বা মানে আমি পারি না। তো ওটা বের করে করে আমি ওইভাবে মেনলি আমার ডিজাইনিংটা শিখা বা ভিডিও এডিটিং শিখা, যে এই ভিডিওগুলো এইভাবে এইভাবে বানানো হয়, তো আমিও শিখবো। তো ওইভাবে আমার শুরু অ্যাকচুয়ালি। ভাই, ইউ হ্যাভ এ সিরিয়াস থার্স্ট ফর নলেজ অর লার্নিং। মানে লিটারেলি ইউ আর মোর দ্যান আ ট্রাভেলার ভাই। থ্যাংক ইউ। রিমেন ভাই কিছু একটা বলতেছিলেন তখন আমি ক্লাবিং নিয়ে। বলছিলাম যে ক্লাবিং নিয়ে অন্য ইউনিভার্সিটিতে আই ডোন্ট নো, বাট বিউপিতে বেশ নেগেটিভ ভাইবস প্রিচ করে কিছু মানে কিছু পার্সন, এবং অনেক দিকেই অনেক সময় থাকে না, মানে হয় কি যে পজিটিভিটিটার থেকে তো নেগেটিভিটিটা অনেক বেশি ছড়ায়, তাই না? সো দেখা যায় যারা হুম ক্লাব হুম। পছন্দ করে না বা ওই কালচারের সাথে যেতে চায় না, তারা এমন ভাবে ক্লাবিংটাকে প্রিচ করে যে বেসিক্যালি এখন সবাই মিলে একটা ক্লাব করতেছে, এখান থেকে কিছু না কিছু তো বেনিফিট আছেই, ট্যানজিবল ইনট্যানজিবল, ডেফিনেটলি বেনিফিট আছে, এটা আমি কখনোই বলতে না হুদাই, বাট
তারা প্রিচ করবে যে হ্যাঁ হ্যাঁ শুধু শুধু কামলা খাটো, পলিটিক্সটাকে বিশাল করে দেখাবে। দেয়ার আর পলিটিক্স ইন মেনি থিংস, মানে সবকিছুতেই খারাপ ব্যাপার স্যাপার থাকে, বাট এত নেগেটিভলি হাইলাইট করে। সো আমার কাছে মনে হলো যে দেওয়ান ভাই এই পার্টটুকু যদি আমরা কাটি, এইটা কেটে আই গেস প্রত্যেকটা ক্লাবের থাকে না বিভিন্ন জেনারেল মিটিং, ওইখানে যদি দেখানো যায়, পিপল উইল বি মাচ মোর মোটিভেটেড এন্ড পারপাসফুল যে অ্যাকচুয়ালি আমরা কি করতেছি। সো থ্যাংক ইউ এতগুলা সুন্দর সুন্দর কথা বলার জন্য ভাই। আমরা আবার আই গেস একটু ট্রাভেলিং এর দিকে ব্যাক আসবো। সাইমন, তুই তো ট্রাভেলিং এর নেক্সট কোশ্চেনে যাইতে পারিস। ট্রাভেলিং নিয়ে সবচেয়ে বড় কোয়েশ্চেন ভাইয়ার কাছে সেটা হচ্ছে যে আপনি একটু আগে বলতেছিলেন যে অফিসে হচ্ছে আপনার হেডফোনটা রেখে আসেন, তার মানে আপনি একটা জব করতেছেন আবার এত ঘুরে বেড়াইতেছেন, কিভাবে ম্যানেজ করতেছেন ফার্স্ট অফ অল? আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনি যে এত ট্রাভেল করেন, হাউ ডু ইউ ম্যানেজ ইউর এক্সপেন্সেস? হ্যাঁ, এটা একটা কমন কোয়েশ্চেন যে হাউ ডু আই ম্যানেজ মাই এক্সপেন্সেস। তো হ্যাঁ, এটা সত্যি জিনিস যে ট্রাভেলিং এর ক্ষেত্রে এক্সপেন্স একটা বড় থিং। বাট আমার মতে কেউ যদি চায় কোনো কিছু সেভ করতে বা কোনো কিছু টাকা জমায় কোনো কিছু একটা করতে বা কোথাও যেতে, এটা খুবই বেশি পসিবল। এটা যদি কেউ ট্রাই করে, লাইক এমনও দিন গেছে আমি বিউপিতে লাইক 500 to 700 টাকা স্পেন্ড করে আসছি। লাইক আমার খাইতে ইচ্ছে হয়েছে, খাচ্ছি এটা। আবার এমনও দিন গেছে যে আমি আজকে ঠিক করছি যে আমি আজকে কোনো টাকা খরচ করবো না বিউপিতে। তো এটার জন্য আমি কি করছি, সবার আগে আমার 6টার সময় ঘুম থেকে উঠা লাগছে যেন আমি বিউপি বাসটা ধরতে পারি। এরপর আমি বাসা থেকে খাবার নিয়ে গেছি দুপুরে, যাতে আমার বাইরে থেকে খাবার খাওয়া না লাগে। অ্যান্ড লাস্টলি আমি ওইভাবে চলাফেরা করছি বা ওইভাবে মেনটেন করছি জিনিসটা যেন আমার কোনো এক্সট্রা এক্সপেন্স না হয়। তো এমনও হয়েছে মাঝে মাঝে যে আমি লিটারালি 0 টাকা স্পেন্ড করে সকালে বের হয়ে সারাদিন বিউপিতে ক্লাস করে আবার বাসায় ফেরত আসছি। তো এটা আই থিঙ্ক কেউ যদি চায়, এমন না যে তার না খেয়ে থাকা লাগবে, বা কিছু স্মার্ট ডিসিশন, কিছু স্মার্ট মুভ নিলে আই গেস এটা পসিবল। এই যেমন যেটা বললাম যে আমি চাইলে পাঠাও বা বাসে করে যেতে পারতাম, কিন্তু আমার তখন আরো আরো 1.5 ঘন্টা বেশি ঘুমাইতে পারতাম। কিন্তু আমি সেটা না করে আমি একটু কষ্ট করে 6টার সময় উঠে বিউপি বাসটা ধরছি। এখন বাইরে আমি খেতে পারতাম, বাট তা না করে আমি বাসা থেকে খাবার নিয়ে গেছি। ওইটা আরো বেশি মজা। লাইক আমার আমার ক্লাসরুমে আমার একটা ইয়ে আছে যে আমরা সবাই একসাথে টিফিন কারাকারি করে খাই। তো আমার আম্মার যে খিচুড়ি সেটা হচ্ছে বলা হয় যে মানে খুব বেশি ফেমাস। তো আমি খিচুড়ি নিলে এমন দেখা যায় যে আমি আমার খিচুড়ি পাই না, মানে কারাকারি করতে করতে লাস্টে হয়তো মুরগির ঠ্যাঙের একটু কোনা টোনা হয়। তো ওইটাই হয়। তো ওইভাবে কিছু স্মার্ট মুভ নিলে আই থিঙ্ক সেভ করা খুবই ইজি। অ্যান্ড আই থিঙ্ক ইউনিভার্সিটি লাইফে উঠে একটা ছেলে বা মেয়ের বোঝা উচিত যে কোন এক্সপেন্সটা নেসেসারি আর কোনটা বিলাসিতা, আর কোনটা খুব না করলেই নয়, আর কোনটা অল্টারনেটিভ আছে। তো আমার হিসাব মতে সবগুলা এক্সপেন্সেরই কিছু অল্টারনেটিভ থাকে, যেটা আমরা যদি একটু অ্যানালাইজ করি বা একটু ট্রাই করি ওইটা ম্যানেজ করা পসিবল। তো এছাড়া আমি যেটা বললাম যে কিছু একটা দেখলে আমার জানার ইচ্ছা হতো আর কিভাবে যায়। তো আমার ফ্রেন্ড লিস্টে এমন কিছু ভাই ছিল, স্কুলের সিনিয়র বা কলেজের সিনিয়র, ইউনিভার্সিটির কিছু সিনিয়র ছিল যে তারা ঘুরতে চায়। তো আমি দেখতাম যে তারা ঘুরতে যাচ্ছে, এখানে ওখানে যাচ্ছে, তো দেশের বাইরেও যাচ্ছে। তো তারা কিভাবে যাচ্ছে, তো আমি একটু তাদের লাইফস্টাইলটা অ্যানালাইজ করার ট্রাই করি, বা কারো সরাসরি কয়েকজনকে জিজ্ঞেস করি যে ভাই আপনারা করেনটা কি, মানে টাকা পয়সা পান কই বা সময়টা কিভাবে পান। তো আবার এ নিয়ে আয়মান সাদিক ভাইয়ের একটা ভিডিও আছে যে স্টুডেন্ট লাইফে টাকা কামানোর কয়েকটা উপায়। তো ওগুলা দেখে যা বুঝতে পারলাম, স্টুডেন্ট লাইফে সবচেয়ে ইজি মানি হচ্ছে টিউশন করা। তো ওইটা তো একটা আছে। তো অনেকে বলে যে ভাই টিউশন পাই না, অ্যাকচুয়ালি পাই না বলে কিছুই নেই। কারণ আমরা যারা কেপেবল স্টুডেন্ট, যারা মানে বাচ্চা পড়াইতে পারি, ওদের সংখ্যা অনেক কম টোটাল স্টুডেন্টের চেয়ে। তো কেউ যদি ভালো করে খুঁজে and মানে অ্যাকচুয়ালি তার যদি দরকার হয়, সে টিউশন একটা পাবেই। তো টিউশন থেকে আমার ফার্স্ট কিছু টাকা ইনকাম করা শুরু। তো টাকা ইনকাম করা যখন শুরু করি, টাকা সেভ করাও শুরু করি, শিখি কিভাবে টাকা সেভ করা উচিত। তো আর হচ্ছে আরো কিছু উপায় থাকে ফ্রিল্যান্সিং করা। লাইক ওটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা নিয়ে আমি একটু পরে কথা বলবো একসাথে। তো এটা হচ্ছে যে মানে মেইন থিমটা হচ্ছে কেউ চাইলেই সেভ করতে পারে। কেউ ডিসাইড করতে পারে যে আমি আজকে 1,000 টাকা নিয়ে
আহ কোথাও গিয়ে চিল করে আসবো, নাকি আজকে এই উইকে 1,000 টাকা, পরের উইকে 1,000 টাকা সেভ করে ভালো কোথাও ঘুরে আসবো। এন্ড আমার একটা মোটামুটি ট্রাভেল গ্রুপ আছে, যে আমার স্কুলের ফ্রেন্ডদের নিয়ে বেসিক্যালি। তো আমরা করি কি, মানে এই অভ্যাসটা আমি পাইছি হচ্ছে সত্যজিৎ রায়ের যে ফেলুদা, আর হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের যে কাকাবাবু ক্যারেক্টার। আমি আগে ছোটবেলায় অনেক বই পড়তাম, মানে এখন অভ্যাস একটু কমে গেছে, বাট আগে খুবই বই বই পড়তাম। তো এই ক্যারেক্টার গুলো থেকে দেখতাম যে তারা কোথাও যাওয়ার আগে রিসার্চ করে যেত, যে জায়গাটার ইতিহাস, মানুষের ইতিহাস, কিভাবে কি হচ্ছে, বা দর্শনীয় স্থানসমূহ। তো ওখান থেকে আমি দেখতে পারি যে যদি আমি প্রপার রিসার্চ করে যাই অ্যান্ড প্রপার ইনফরমেশন গ্যাদার করে যাই, আমার একটা জায়গার কস্ট নিয়ার হাফ কমানো সম্ভব। লাইক আমরা এমন কিছু জায়গা ঘুরে আসছি, তো যেখানে মানুষ আমাদের 3 ডাবল টাকা খরচ করে ঘুরে আসে। ইভেন আমার একটা পোস্টও আছে কাশ্মীর নিয়ে, যেখানে আমি হচ্ছে নিয়ার অ্যাবাউট 20 to 25K স্পেন্ড করছি জাস্ট 7 দিনে, যেখানে একটা কাশ্মীর ট্রিপে মানুষের 50, 60, 70 হাজার টাকাও লাগে। তো এমন না যে আমরা না খেয়েছিলাম বা ভালো বাজে জায়গায় ছিলাম বা কোনো কিছু বাদ দিছি, আমরা সবই করছি, এভরিথিং করছি, বাট প্রপার রিসার্চের মাধ্যমে করছি। কিছু এক্সাম্পল দেওয়া যায়, একটা প্লেন টিকিট যদি আমি 1.5 মাস আগে কাটি, ওটা থাকে 5,000 রুপি। আর একটা প্লেন টিকিট যদি আমি ওইটা 1 সপ্তাহ আগে কাটি, ওইটা লিটারালি 15 to 20,000 রুপি হয়। আর আমরা ট্যুরিস্টরা যারা, লাইক যদি ইন্ডিয়ার ক্ষেত্রে চিন্তা করি, বাংলাদেশ থেকে যখন সার্চ করি তখন আমরা সবার আগে খুঁজি যে সবচেয়ে ফেমাস কোনগুলা। তো এমন কিছু আহ, জিনিস থেকে যায়, অ্যাকোমোডেশন প্লেস বা ফুড, যেগুলো হচ্ছে তেমন লাইমলাইটে নাই বাট ইন্টারনালি অনেক ভালো। তো এরকম কিছু সাইট থাকে বা রিভিউ প্লেস থাকে, বা ট্রাভেলারদের একটা কমন প্ল্যাটফর্ম থাকে যেখানে তারা রিভিউ দেয় যে এই জিনিসগুলো ভালো, এই জিনিসগুলো ভালো, এরকম। তো ওগুলো একটু সার্চ করে গেলে অ্যান্ড ম্যাপটা নিয়ে যদি একটা প্রপার আইডিয়া থাকে, তো অনেক কস্ট কমানো পসিবল। আর আরেকটা হচ্ছে নাম্বার অফ গ্রুপিং, লাইক 2 জন মিলে বা 3 জন মিলে যাওয়া, এগুলো একটু বেশি কস্টলি হয়। তো ওইভাবে যদি প্ল্যান করে 4 জন, 6 জন বা 8 জন মিলে যাওয়া যায়, তো ট্রান্সপোর্টেশন এন্ড এভরিথিং, তো এইভাবে অনেক কস্ট কমানো পসিবল। মানে এটা কম 100, 200 টাকা না, লিটারালি 5,000, 10,000, 15,000, 20,000 টাকাও কমানো পসিবল যদি একটু প্রপার প্ল্যানিং এ যাওয়া যায়। তো এটা হচ্ছে কিভাবে কস্টটা একটু কমানো হয়। আর আমি কিভাবে আমার ফাইন্যান্স ম্যানেজ করি, এটা হচ্ছে আমি ফার্স্টলি টিউশন স্টার্ট করি, দেন হচ্ছে আমার কিছু ফ্রিল্যান্সিং কাজ করা স্টার্ট করি। আমার ফ্রিল্যান্সিং স্টার্ট হয়েছিল ডাটা এন্ট্রি দিয়ে, ছোটখাটো কাজ, মানে বাট লিটারালি কামলা টাইপের, যে 2,500, 3,000 ডাটা থাকে, এটা এন্ট্রি করো, বাট খুবই লো ওয়ার্ক রেট। এরপর হচ্ছে ডিজাইনিং এর কিছু কাজ করা স্টার্ট করি, অ্যান্ড করোনার পর থেকে, মানে লকডাউনের পর থেকে আমি হচ্ছে কিছু জব করা স্টার্ট করি ফর এক্সপিরিয়েন্স। এর আগে আমি যেহেতু বিজনেসের স্টুডেন্ট, তো কিছু বিজনেস ট্রাই করি বা বিজনেস করি জাস্ট ফর লার্নিং। তো এটা অনেকে হয়তো জানে যে পিউপিতে আমার একটা ভেঞ্চার ছিল যে বইওয়ালা নামে। তো এই বইওয়ালাটা নিয়ে একটু বলতে চাই। আর এই কোশ্চেন সাথে ইরিলেভেন্ট, বাট বলতে চাই যে জিনিসটা, আইডিয়াটা কিভাবে জেনারেট হয়েছে। তো ফার্স্ট ইয়ারে যখন বড় ভাইয়েরা জিজ্ঞেস করতো বা র্যাক দিত যে তোর বাসা কই, তো যখন আমার শুনতো যে আমার বাসা সায়েন্স ল্যাবের কাছাকাছি বা ধানমন্ডি 8 নম্বর, তো তখন বলতো যে তোর বাসা তো নীলক্ষেতের কাছে, তো আমাকে কিছু বই এনে দে, কারণ আমি নীলক্ষেত যাওয়া অনেক ফেলা। তো এইভাবে দেখলাম যে আমি অনেকের বই এনে দিচ্ছি। তো তখন আমি চিন্তা করি যে এত মানুষের বই এনে দিচ্ছি ফ্রি ফ্রি, ফ্রি ফ্রি না অ্যাকচুয়ালি, তারা হয়তো কিছু খাওয়াতো বা কিছু, মানে কোনোভাবে আমাকে ট্রিট করে দিত। বাট তখন আমি ভাবলাম যে যেহেতু আমার এটা করা লাগতেছে, বাট আই এম গুড অ্যাট ইট। আর আমার যেহেতু ঢাকা কলেজ ছিল, ওটা ছিল নীলক্ষেতের একদম পাশে, তো আমার ওই সময় থেকে মোটামুটি বই অনেক পরিচিত ছিল, বইওয়ালা যারা বাজারে বই বিক্রি করে। তো ওইভাবে থেকে আমার একটা আইডিয়া আসে যে আমি হয়তো একটা বুক ভেঞ্চার স্টার্ট করতে পারি, যারা ইউপিতে বই ডেলিভারি দিবে বা বই কিনে দিবে। তো ওখান থেকে আমি বইওয়ালা ভেঞ্চারটা স্টার্ট করি, অ্যান্ড এটা খুবই প্রফিটেবল একটা ওয়ে। আমি যদি একটু ইনসাইজ দেই, লাইক প্রত্যেকটা মানুষ একটা সেমিস্টারে মিনিমাম 5টা বই কিনে। তো একটা বইয়ে যদি 30 to 50 টাকা প্রফিট করা যায়, এক একটা অর্ডারে প্রফিট আসবে মিনিমাম 200 থেকে 250 টাকা। অ্যান্ড আমি যদি জাস্ট আমার ব্যাচমেটদের কাছেও বিক্রি করি বইগুলো, তো 250 ইন্টু
নিয়ার অ্যাবাউট 70 to 80। অ্যান্ড যেহেতু আমার ডিপার্টমেন্টের সব বই আমার জানাশোনা আছে, তো জুনিয়র ব্যাচ যারা বা সিনিয়র ব্যাচ যারা, তো জাস্ট আমার ডিপার্টমেন্টে যদি আমি বই বিক্রি করি, আমার নিয়ার অ্যাবাউট 30 to 50 thousand একটা কাটমানি থাকে জাস্ট বই ক্যারি করে। তো এটা একটা লুপ হোল বের করে আমি ভেঞ্চারটা স্টার্ট করি, অ্যান্ড এটা আমার খুবই সাকসেসফুল ছিল। ইভেন করোনার আগ পর্যন্ত এটা আমি চালাই, অ্যান্ড এখান থেকে অনেক কিছু শিখছি বিজনেসের একদম প্র্যাকটিক্যাল থিংস গুলো, যে কিভাবে কাস্টমার স্যাটিসফ্যাকশন করা যায়। তাই বই আমি কিনে আনছি দোকানদার থেকে, and বইয়ের কোন একটা না দুইটা পেজ ভাঁজ করা, এটা তো আমার জানার কথা না ভাই। এটা তো আমাকে আমার কাস্টমার এসে ধরছে। তা আমি ওখান থেকে শিখছি যে কিভাবে কাস্টমারকে স্যাটিসফাই করা লাগে, কাস্টমার সার্ভিসটা মেনটেন করা লাগে। আবার হচ্ছে অর্ডারের যে ম্যানেজমেন্ট, প্রায় 50, 60, 70টা অর্ডার আসতো ডেইলি, ওটা কিভাবে ম্যানেজ করব। তখনও এক্সেল শিখি নাই, খাতা কলম দিয়েই ম্যানেজ করা শিখছি। তো ওইভাবে শিখছি যে কিভাবে একটা বিজনেস প্র্যাকটিক্যালি হ্যান্ডেল করা লাগে। এন্ড সবচেয়ে বড় যেটা শিখছি, কম্পিটিশন, কম্পিটিটর। আমার আগে পরে আমার দেখা দেখি কিছু কম্পিটিটর ছিল, তো তারা বিভিন্নভাবে এই প্লেসটা নেওয়ার ট্রাই করছে, বাট আমি হচ্ছে যেটা বইয়ে শিখছি, যে কোয়ালিটি মেনটেন করা, একটা কাস্টমার বেস ক্রিয়েট করা, ওগুলো অ্যাকচুয়ালি আমি অ্যাপ্লাই করে শিখছি এই বিজনেসটা করে। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিউপিতে যে বুক শপ আছে, আহ, ওই বুক স্টোরের যে ভাই, উনি হচ্ছে লাস্টের দিকে উনি আমার কাছে বই বিক্রি করা স্টার্ট করছে, বলে যে ভাই আপনার তো অনেক বড় একটা কাস্টমার বেস হয়েছে, তো আমার দোকান থেকে তো বিক্রি কম, তো আপনি নীলক্ষেত থেকে যেটা পাইকারি কিনতেন, আপনি আমার কাছ থেকে ওই পাইকারি রেটেই বইগুলা নেন, বাট আমার কাছ থেকে নেন। তো একটা সময় এটা হয়েছে, আমি নিচতলা থেকে ওই আঙ্কেলের কাছে পাইকারি রেটে বই কিনে লোয়ার প্লাজায় আমার রেটে বিক্রি করতাম, জাস্ট 100 মিটার দূরত্বে। তো এখানে হচ্ছে ইনফরমেশনের যে পাওয়ারটা, বা কাস্টমার সার্ভিসের যে পাওয়ারটা, বা ট্রাস্টের যে পাওয়ারটা, এটাই আমি সবচেয়ে বেশি শিখছি এই বুক বেঞ্চার থেকে। যে জাস্ট 100 মিটার দূরত্বে আমার দাম বেশি অ্যাকচুয়ালি, কিন্তু মানুষ আমার থেকে নিচ্ছে, কারণ আমি 1 বছর ভালো সার্ভিস দিয়ে আসছি, ভালো বই দিয়ে আসছি, ভালো বিহেভিয়ার দিয়ে আসছি। তো এটা আসলে ব্যবসার মূল ভিত্তি, যা বুঝতে পারছি যে ট্রাস্টটা গেইন করা কাস্টমারদের। অ্যান্ড যদি আমি প্রপার ওয়েতে যাই, তাহলে আমার কম্পিটিটররা আমার পার্টনার হয়ে যাবে। তো এটাও আমার একটা সোর্স অফ ফাইন্যান্স ছিল, কিছু ছোটখাটো বিজনেস করা বা ইয়ে করা। অ্যান্ড ফাইন্যান্স বলতে হ্যাঁ, এগুলোই ছোটখাটো টুকটাক কাজ করা। অ্যান্ড কেউ যদি চায় সেভ করতে, সে পারবে, যেভাবে হোক পারবে, এটাই বলবো। ভাই লেটস ফোকাস আ বিট অন টাইম ম্যানেজমেন্ট। টাকা তো ম্যানেজ হয়ে গেছে, ভালোই বিজনেস করছেন, সবই ঠিক আছে, টাইমটা কিভাবে ম্যানেজ করতেন? টাইমটা, হ্যাঁ, টাইমটা একটা বিগ ফ্যাক্ট। মাঝে মাঝে মনে হতো একটা দিনে মাত্র 24 ঘন্টা কেন হয়। মানে আরেকটা মজার ফ্যাক্ট বলি, হ্যাঁ, মানে আপনি যদি বিউপির না হইতেন আমি আপনাকে কোয়েশ্চেনটা করতাম না, অ্যাটেন্ডেন্স ফাঁকি টাকি দিয়া যা মন চায় তা করলেন, ঘুরে আসলেন, প্যারা নাই, বাট ভাই আপনি বিউপিতে থাইকা কেমনে এত ট্রাভেল করছেন আমার জানার খুব ইচ্ছা। এটা আসলে মানে একটু টুকটাক দেখে ম্যানেজ করছি বিউপিতে। আমি বলবো যে আমার ফার্স্ট ইয়ার থেকে কোনো কোর্সে 8টার কম অ্যাবসেন্ট ছিল না, মানে 8টা অ্যাবসেন্ট দেওয়া যায়, আমি ওটার ফুল ইউজ করতাম। প্রত্যেকটা কোর্সে আমার 8টা অ্যাবসেন্ট ছিল। ইভেন লাস্টের দিকে যদি দেখা যায় কোনোটা 6টা বা 7টা, আমি বাইরে বসে থাকতাম না, আমার 8টা অ্যাবসেন্ট আছে হাতে। তো ওইভাবে মেনটেন করে চলতাম। আর আর আমি যেটা বলবো যে ট্রাভেলিং, বিজনেস, এভরিথিং, অ্যাপার্ট ফ্রম এভরিথিং, পড়াশোনাটার একটা ব্যালেন্স রাখা দরকার। মানে খুব বেশি বাজে হওয়া যাবে না, বা অনেক বেশি টাইমও দেওয়া যাবে না। ডিপেন্ড করে কার গোল কিরকম। আমার গোল যদি হতো টিচার হওয়া বা একাডেমিশিয়ান হওয়া, তাহলে আমি হয়তো পড়াশোনায় বেশি ফোকাস করতাম। তো আমার যে লাইফ গোল, ওইটার সাথে আহ, আমার যে টার্গেট, ওটা হচ্ছে সিজিপিএ 3.4 to 5 মেনটেন করা। তো ওইটা আমার হয়ে আছে, তো আমি ওইভাবেই মেনটেন করি জিনিসটা। অ্যান্ড যেটা বললো যে টাইম, টাইম ওভাবে ম্যানেজ হয়ে যায় অ্যাকচুয়ালি। কিছু ক্লাস থাকে যেগুলা একটু টুকটাক প্রক্সি দেওয়া যায় বা ম্যানেজ হয়ে যায় অ্যাকচুয়ালি। আর 8টা অ্যাবসেন্ট, তো তো এক একটা ট্রিপে কয়টাই বা যাবে, 2টা অ্যাবসেন্ট যায় ম্যাক্স এক একটা কোর্সে। ওইভাবে আগে পিছে করে ওইটাও ম্যানেজ হয়ে যায়। আর কিছু তো ছুটির দিন থাকে।
আর এমনি পার্সোনালি আমি ছুটির দিন অ্যাভয়েড করি যে কোনো প্লেস ভিজিটের জন্য, কারণ ওখানে সব মানুষটা বেশি থাকে অ্যান্ড সবগুলো জিনিস কমার্শিয়াল হয়ে যায়। আর আমাদের আহ, যখন বড় ট্রিপ গুলো দিতাম দেশের বাইরে বা দেশেই, যখন বান্দরবনে বড় ট্রেকিং গুলো দিতাম 6 দিন 7 দিনে, তো ওগুলো মেইনলি হতো সেমিস্টার ব্রেকে। প্রত্যেকটা সেমিস্টার ব্রেকে একটা ম্যান্ডেটরি ট্রিপ থাকতো। And আমার যে স্কুলের ফ্রেন্ডরা, ওদেরও মোটামুটি বিউপির সাথে টাইমলাইন মিলে। তারা আসাউল্লাহ বা আইউটি যারা আছে, ওদের সাথে আমাদের বিউপির টাইমলাইনটা খুব সুন্দর মিলে যায়। তো মেইনলি বড় ট্রিপ গুলো আমরা সেমিস্টারের ব্রেকে দিতাম। তো ওইভাবে টাইম ম্যানেজমেন্টটা হয়ে যায় কম বেশি করে। ভাই টাইমও ম্যানেজ হয়েছে, টাকাও ম্যানেজ হয়েছে, সবচেয়ে বড় জিনিস ভাষায় কেমনে ম্যানেজ করেন ভাই? আমার তো ভাষাতে বেরোতে দেয় না। আব্বা নেই মানেঙ্গে। বাসায় আব্বা নেই মানেঙ্গে ডাজন্ট ওয়ার্ক ফর মি, কারণ আমার আব্বাই নেই। তো ওইটা আমি বলতে চাই যে বাসায় আমাকে নিয়ে কিভাবে বা তোমাকে নিয়ে কিভাবে, আই থিঙ্ক ওইটা তুমি অনেকটাই কন্ট্রোল করো। এখন তুমি যদি রেগুলার রাত 10টা 11টার পর বাসায় আসো, বাইরে থাকো, এখানে ওখানে যাও, তো তোমার ব্যাপারে তোমার পরিবারের সদস্যদের একটা ভাইব ক্রিয়েট হয় যে ও তো অনেক বাইরে টাইরে ঘুরে বেড়ায়, এখানে ওখানে যায়, না জানি কি কি করতেছে। And যেহেতু যুগ খারাপ, সময় খারাপ, ফ্রেন্ড সার্কেল চুজ করা অনেক একটা কমপ্লেক্স একটা ব্যাপার। কে কখন কোথায় কিভাবে জড়ায় যায় ব্যাড লাইনে বা অন্য অন্য জগতে। তো এটা নিয়ে সব বাবা মাই কনসার্ন অ্যাকচুয়ালি, এটা আমরা ওদেরকে পুরোপুরি দোষ দিতে পারি না। যেহেতু আমরা বাংলাদেশের সিচুয়েশন জানি বাইরে, এটা কমন থিংস যে আগে পেপারে দেখা যেত যে বন্ধুদের সাথে ট্রিপে গেছে, বন্ধুকে মেরে ফেলাই দিছে টাকা পয়সা রেখে, এটা কমন একটা থিং। ইভেন আম্মাও জিজ্ঞেস করতো, "এই তুই কার সাথে যাস, কিভাবে যাস, ইয়ে কর।" তো এটা থেকে আমি বলবো যে এটা একটা লং লাস্টিং প্রসেস, যে তোমার ব্যাপারে তোমার বাসায় কি ভাবে। And তুমি এটা অনেকাংশেই কন্ট্রোল করতে পারো তোমার ছোট ছোট কাজের মাধ্যমে। লাইক এক্সপ্লেনেশন দেওয়া, যে না আম্মু, আমি রাত 10টায় আসছি, আমি এতক্ষণ এখানে ছিলাম, এদের সাথে কথা বলছি, এদের সাথে আড্ডা দিছি, বা আজকে এখানে গেছিলাম ওখানে গেছিলাম। কমিউনিকেশন গ্যাপটা না থাকলে বাবা মা আর সন্তানদের মাঝখানে যে ট্রাস্টটা, ওইটাও একটা সুন্দর একটা মেনটেন হয়। তো এটা একটা ফ্যাক্ট। আরেকটা হচ্ছে পরিচয় করায় দাও ফ্রেন্ডদের সাথে, যে লাইক এরকম হয়তো আমি আনতাম, আমার বার্থডেতে আমার ফ্রেন্ডরা আসতো বাসায় বা এমনিতেও আসতো, আমি বলতাম এই যে আম্মু, এদের সাথে বাইরে যাই আমি, এই যে ওর সাথে সাজেক গেছি, ওর সাথে এখানে গেছি, এই যে ওর আম্মু এটা এখানে আছে, ওর আব্বু এখানে আছে। এইভাবে যখন সার্কেলটার সাথে পরিচয় হয়ে যায়, এন্ড তুমি যদি একটা ট্যুর দিয়ে এসে ছবি দেখাও যে আম্মু আমরা ট্যুরে গিয়ে এটা এটা করি, এটা এটা করি, এই যে এইভাবে পাহাড়ে যাই, এভাবে এটা করি এটা করি, তো তাদের একটা ট্রাস্ট গেইন হয়। তো একটা ট্রিপ, প্রথমে 2-3টা ট্রিপ একটু টাফ হয় পারমিশন পাওয়া, বাট একটা সময় যখন একটা ফ্লো ক্রিয়েট হয়ে যায়, আই থিঙ্ক তখন আর সমস্যা হয় না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি বাবা মা কি চায়, রেজাল্টটা, তো রেজাল্টটাও যদি মোটামুটি ঠিক থাকে, তাহলে খুব একটা প্রবলেম হয় না আই গেস। আর ইমপ্রেশনটা একটা লং লাস্টিং প্রসেস। আই থিঙ্ক সব ছেলে মেয়ের একটু এটা নিয়ে কাজ করা উচিত বা চিন্তা করা উচিত যে আমাকে নিয়ে আমার বাসায় কি ভাবতেছে, আর আমি ওইভাবে একটু চলাফেরা করি যেন আমাকে আমার বাসায় ওই ট্রাস্টটা আমি গেইন করতে পারি। এটাই। তো ভাই আমার কাছে মনে হয় ভাই ইমপ্রেশনের থেকে একটা বড় একটা পোর্শন ক্রাইসিসে ভোগে হচ্ছে প্যারেন্টস ভয় পায় ফর দ্য কান্ট্রি সিচুয়েশন। দেখা যায় যে ইমপ্রেশন ঠিক আছে বাট যাইতে দিতে চায় না জাস্ট বিকজ অফ ও যদি কোনো ক্ষতি হয়। এই সমুদ্রে অনেক সময় হারায় যায় টারা যায়, এগুলো নিয়ে তো প্যারা খায় আর কি প্যারেন্টস। এটা আসলে কি বলবো, এটা আসলে তেমন বলার কিছু নাই, কারণ এটা আহ, বাসা টু বাসা ভ্যারি করে যে তাদের হুম। ফ্যামিলি কালচারটা কিরকম বা কতটা তারা রক্ষণশীল বা কনজারভেটিভ। এখন আমি যেভাবে চিন্তা করি আর বোঝাই যে আহ, আমার ভাগ্যে যদি কিছু একটা থাকে ওটা হবেই। লাইক আমি আমার আম্মুর কথা যদি বলি, আমার আম্মু আহ বিভিন্ন জায়গায় গেছে, কিছু হয় নাই। বাট আম্মু যখন হজ করতে যায়, হজে যাওয়ার আগের দিন, সে, আমাদের বাসা হচ্ছে 3 তলা, সে হচ্ছে 4 তলায় যাবে একটা আন্টির কাছে। তো হজে যাওয়ার কিছুদিন আগে, 1 কি 2 সপ্তাহ আগে, 3 তলা থেকে 4 তলা যাওয়ার সময় পা মচকে গেছে। তো ওই পা প্লাস্টার করা লাগছে, অ্যান্ড আলহামদুলিল্লাহ ওই প্লাস্টার করা পা নিয়ে আম্মু তার হজটা কমপ্লিট করছে। তো
তো আমি এই ধরনের ছোটখাটো এক্সাম্পল ইউজ করি যে আমার ভাগ্যে যদি থাকে যে আমি আজকে মারা যাব বা আমার সাথে এটা কিছু একটা হবে, ইভেন হয় না যে সবসময় কি বাইক লাগে অ্যাক্সিডেন্টের জন্য, রাস্তায় হাঁটলেও পিছনে ফুটপাতে এসে বাস তুলে দেয়, এরপর হচ্ছে রাস্তায় হাঁটতে গিয়ে মানুষ মেন হলে পড়ে যায়। তো এটা নট নেসেসারি যে বাইকে উঠলে বা ট্রাভেলে গেলে মানুষের রিস্ক বেশি। এটা হ্যাঁ রিস্ক বেশি, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সবসময় সাবধানতা অবলম্বন করবে জীবনযাপন যখন চলাচল করবে। অবভিয়াসলি রিস্কের ফ্যাক্টরটা কমে, বাট আমি এভাবে চিন্তা করি যে আমার ভাগ্যে যদি থাকে ওইটা হবে। তো যেটা আমার লেখা আছে চলতে ওইটা আমার একসেপ্ট করা উচিত। তো আমি সকল সাবধানতা মেনে আমি সবকিছু করার ট্রাই করব। অ্যান্ড বাবা মার এটা চিন্তা করা খুবই স্বাভাবিক, কারণ অনেক ঘটনা ঘটছে কয়েকদিন ধরে যে পাহাড়ে গিয়ে পড়ে যায়, এরপর সমুদ্রে গিয়ে হারায় যায়। তো এটা যার যার যে সন্তান আমার মনে হয় সেই সবচেয়ে ভালো জানে যে সে কিভাবে তার বাবা মাকে ম্যানেজ করবে। এটা কোনো স্পেসিফিক গাইডলাইনও নাই বা আইডিয়াও নাই যে এইভাবে বললে হয়তো পারমিশন দিবে। তো যার যার বাবা মার যে নেচার ওটা বুঝে বা ফ্যামিলি কালচারটা বুঝে এটা একটা লং লাস্টিং প্রসেসে আগানো উচিত আই গেস। তো ভাই আই হ্যাভ ট্রু। এ কোয়েশ্চেন, সেটা হইতেছে যে আপনি যখন দেশের বাইরে যখন যাবেন, এটা যখন আন্টিকে ফার্স্ট গিয়ে বলেন যে মা আমি নেপাল যাচ্ছি, তখন আন্টির রিয়াকশন কি হয়? এটা আমি যেটা বললাম লং লাস্টিং একটা প্রসেস। প্রথমে আমি আম্মুকে ধরো এই ভুটান যাব, ভুটানে কিছু ছবি দেখাই যে আম্মু এই যেটা ভুটান, এই যে সুন্দর বরফ পড়তেছে, এই যে মানুষ আছে, সুন্দর না বলো? হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর, এটা কই? আমি তখন বুঝাই এটা হচ্ছে ইন্ডিয়ার ওই পারে এই পারে এই পারে। তো এখানে কিভাবে যায়? আমি বলছি প্লেনে যাওয়া যায়, বাসে যাওয়া যায়, এইভাবে যাওয়া যায়। পরে আরেকদিন বলি যে পরের দিনই বলি এই যে আম্মু দেখো ভুটানের কয়েকটা ভিডিও, তো এগুলো তো আম্মু একটু দেখা দরকার, আমার তো যাইতে ইচ্ছা করতেছে আমার। তো আমরা চিন্তা করতেছি যে সামনের মাসে হয়তো আমরা যাব। তখন একটু চোখ গরম করে তাকায় বলে যে ঘুরতে হইলে এখানে যা, চিটাং যা, তোর খালার বাসায় ঘুরে আয়। এই ভুটান টুটান যাবি বাইরের দেশে, তো বাচ্চা বলবেন মানুষ হারায় যাবে। তো ওইভাবে মানে এটা হচ্ছে আমার আম্মুকে আমি চিনি, কিভাবে তাকে অ্যাপ্রোচ করা লাগবে, কিভাবে তাকে মানানো লাগবে। এই বলার আগে হয়তো 2-3 দিন আগে আগে বাসায় আসি বা সব মেনে টেনে চলি, মানে যেটা টিপিক্যাল একটা ফ্যামিলিতে হয়। তো ওইভাবে আর আমি লাকি যে আমার আম্মু অনেক আন্ডারস্ট্যান্ডিং এন্ড এভরিথিং। আর সে বুঝে যে ইভেন আমি আমার আম্মুকে আমার মতো বানায় ফেলছি। এখন আম্মু বরং আমাকে একদিনের নোটিস দিয়ে এখানে ওখানে চলে যায়, লাইক সিলেট চলে গেল, একদিন ভার্সিটি থেকে বাসায় এসে দেখি খাবার দাবার নাই, বাসা খালি। এবং কই গেছো, বলে যে আমি তো বাড়িতে আসছি, তোর এই আন্টির সাথে আসছি, তুই বাইরে থেকে খেয়ে নে। তো এভাবে হয়ে গেছে আর কি জিনিসটা। হ্যাঁ আমি অনেকটা অ্যাডভান্টেজ পাই এরকম, আমার আম্মুর এরকম নেচারের জন্য। অনেকের একটু কষ্ট হয়, বাট আই থিঙ্ক ম্যানেজেবল জিনিসটা। জোস ভাই, আপনার কাছে হচ্ছে ট্যুরিস্ট আর ট্রাভেলারের ডিফারেন্সটা আসলে কি? এটা আসলে অনেকে অনেকভাবে ডিফাইন করে। এটা আমি একটা খারাপ জিনিস দেখি যে মানুষজন যখন বলে যে সিজনাল ট্যুরিস্ট বা সিজনাল মানে এক একটা জায়গায় যখন হাইপ উঠে তখন যে মানুষ যায়, হুম এটা হুম আসলে হুম। এভাবে বলা উচিত না। কারণ ট্যুরিজম জিনিসটাই সিজনাল অ্যাকচুয়ালি, এটা সবসময় হয় না। সবাই যে সবসময় ঘুরে বেড়াবে তা নয়, সবকিছু একটা পিক টাইম আছে। Like, পাহাড়ে যাওয়ার একটা পিক টাইম হচ্ছে উইন্টারে, সেন্ট মার্টিন যায় মানুষ ডিসেম্বর জানুয়ারি, এগুলো হচ্ছে পিক টাইম। তো সিজনাল ট্যুরিস্ট বা বলাটা আমার ক্ষেত্রে ইয়া না। আর ট্যুরিস্ট আর ট্রাভেলারের যে অ্যাকচুয়াল ডেফিনেশনটা ওইটা আমি মানে এক্সপ্লেন করতে চাই না। আমার ক্ষেত্রে জিনিসটা হচ্ছে ট্যুরিস্ট হচ্ছে তারা যারা হচ্ছে একটা জায়গায় যায়, দেখে, ছবি তুলে চলে আসে। ট্রাভেলার হচ্ছে যারা যারা হচ্ছে জায়গাটা অ্যাকচুয়ালি এক্সপ্লোর করতে যায়, মানুষের লাইফস্টাইলটা দেখার ট্রাই করে এন্ড হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেনিং ইন দ্যাট প্লেস ওটা বোঝার ট্রাই করে। এন্ড কি বলবো যে জিনিসটার সাথে মিশে যাওয়া লাগে, তাহলে জিনিসটার সৌন্দর্য সবচেয়ে বেশি বোঝা যায়। আমি গেলাম দূর থেকে, দুটা ছবি তুলে চলে আসলাম, যাওয়ার কাজ করলাম, ওখানে নোংরা করে চলে আসলাম, এটা আসলে একটা ট্রাভেলিং এর ওয়ে হওয়া উচিত না। লাইক এক্সপ্লোরিং জিনিসটা খুবই মজা। আমি আমার যদি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি যে আমরা যখন ভুটানে গেছিলাম, তো আমার প্ল্যানিং এর একটা পার্ট ছিল যে আমরা ভুটানে একটা গ্রামে যাব।
গ্রামে গিয়ে ওই গ্রামের মানুষদের সাথে থাকবো, যে একদিন থেকে দেখবো যে তারা কিভাবে কি করে and কি করে, মানে কিভাবে চলে তারা, বা টুরিস্টদের ক্ষেত্রে বা মানে কালচারটা দেখবো। তো ওই হিসাবে হয়তো যারা নর্মাল টিপিক্যাল টুরিস্ট তারা হয়তো টাইগার নেস দেখে বা পারো ভিলেজটা বা শহরটা দেখে চলে আসতো। তো আমি একটা এক্সট্রা দিন রাখছি যে আমি একটা দিন ভুটানের গ্রামে যাব। তো আমি ড্রাইভারের সাথে ওইভাবে কথা বলে ভুটানের একটা গ্রামে গেছি। তো ওখানে একটা বাড়ি দেখে পছন্দ হয়েছে। তো আমরা ড্রাইভারের মাধ্যমে কথা বলছি যে আপনাদের বাড়িতে কি আমাদেরকে একদিন থাকতে দিবেন, আমরা উইথ পে। তো ভুটানে ওরা রাজি হলো, ওরা আমাদেরকে থাকতে দিল। অ্যান্ড মিন ওয়াইল মানে লাকিলি আরেকটা বাঙালি গ্রুপ পাইছি আমরা, যারা ওই দিক দিয়ে যাচ্ছিল বা ওটার নাম ছিল ফবজিকা ভ্যালি। তো ওই ভ্যালিতে তারা ওদিন আসছিল। তো ওরা আমাদের দেখে বা একই গাইডের মাধ্যমে আমাদের ওই বাড়িতে উঠছে। তো রাতের বেলা যখন খাইতে গেছি, ভুটানে সবচেয়ে বেশি কষ্ট হয় খাবারে। ওরা হচ্ছে পর্ক খায় অনেক, মানে আর তেলটাও ইউজ করে শুকরের চর্বি থেকে। তো খাওয়া দাওয়া খুবই মুশকিল, লাইক নুডলস চাউমিন এগুলো খেয়ে বেঁচে থাকা লাগে। তো বাঙালি দেখে আমরা একজন আরেকজনকে মানে পারলে বলি যে ভাই কি অবস্থা। পরে আমরা কি করছি, সবাই মিলে খিচুড়ি রান্না করছি ভুটানের ওই দেশে, ওই একটা গ্রামের বাড়িতে বসে। আমরা আমাদের ওদের কালচার কি দেখবো, আমরা আমাদের কালচার শিখে আসছি। ওরা সবাই মিলে গোল হয়ে দেখলো যে আমরা একটা বড় ডেকচিতে চাল নিলাম, ডাল নিলাম, ওদের থেকে শালগম নিলাম, আলু টালু দিয়ে ডিম ভেজে আমরা কি সুন্দর আরামে পাবলিকের মতো ঘুরে টুরে বসে খেলাম। ওরা অনেক মজা করে খেলো। ওরা একটু স্পাইস কম খায় বাট ওরা খাইছে। তো আমার কাছে ট্রাভেলিং এর এই জিনিসগুলোই সবচেয়ে বেশি ভালো লাগে, যে এক্সপ্লোরিং কালচার। ছবি তো জায়গা তো ছবিতেও দেখা যায়, ভিডিওতেও দেখা যায়। ওই জায়গায় গিয়ে আমি কোন মানুষটাকে দেখলাম, তাদের যে স্টোরিটা জায়গাটা নিয়ে, তাদেরটাই যদি আমি না শুনলাম বা জিনিসটাকে যদি আমি উপলব্ধি না করলাম, তাহলে তো ঘোরার তেমন মানে নেই। একটা ঝর্ণা দেখে চলে আসলাম, ছবি তুলে চলে আসলাম, ঝর্ণাটা কিভাবে হয়েছে, ওই ঝর্ণার আশেপাশে যারা থাকে তারা কিভাবে লাইফ লিড করে, আর এই ঝর্ণার সাথে তাদের লাইফটা কিভাবে রিলেটেড, এগুলো যদি না জানলাম তাহলে তো জিনিসটা দেখার তেমন একটা মানে হয় না। এটা হচ্ছে আমার মতো। তো আই থিঙ্ক টুরিস্ট আর ট্রাভেলারের যে মেইন যে ডেফিনেশন বলি বা যে পার্সপেক্টিভটা বলি, এখানে এটা ডিফার করে অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে। জোস। না, আই গট মাই অ্যান্সার। আসলেই ভাই ধরেন যে আপনি যেটা বললেন যে আপনি যদি নাদির অন দা গো থেকে শুরু করে সব ট্রাভেল ব্লগের তো এখন অভাব নেই। আপনি যদি এগুলো দেখেন আপনি কিন্তু ভালো খাবারটা, ভালো দেখার জায়গাটা আপনি কিন্তু এগুলা এগুলা টাচ করতে পারবেন, আপনাকে টাচ করে যাবে। বাট এই যে আপনি যে লাস্টে যে পয়েন্টটা বললেন যে জীবনকে টাচ করাটা মানুষের, এটা কোনোদিন আপনি কোনো একটা ট্রাভেল ব্লগে পাবেন না। কে কোন ভাবে চিন্তা করতেছে, ওরা ওই যে লাস্টে এটা বললেন যে ওই ঝর্ণার সাথে ওদের লাইফের কি সম্পর্ক, পাহাড়ের সাথে লাইফের কি সম্পর্ক, এগুলোর জন্য ট্রাভেলিং করতে বেশ 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 প্যারা খাচ্ছি আপনার কথা যতই শুনতেছি। তো ভাই আই গেস আমরা একটু ডাউন, আমরা অনেক কথাবার্তা শুনতেছি, আমরা এবার একটু একটু ফাস্ট ফরওয়ার্ড শোটা করার জন্য একটা র্যাপিড ফায়ার গেম খেলবো আপনার সাথে। সো গেমের রুল খুবই সিম্পল, আপনি খুব বেশি টাইম নিতে পারবেন না, চেষ্টা করবেন যত জেনুইন পারা যায় অ্যান্সার দিতে। কোনো অ্যান্সার যদি আপনি চান অ্যাভয়েড করতে পারেন, বাট উই ডোন্ট অ্যাপ্রিসিয়েট আর কি। ওকে। তাহলে ভাই শুরু করি, রাইট? হ্যাঁ শিওর। ওকে, সো ভাই ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে এত এনার্জি কোত্থেকে পান? এত এনার্জি আমি বলবো আমার বাবা থেকে পাই। আমার বাবা খুবই চার্মিং একজন মানুষ ছিলেন, এন্ড বলতে পারবো এটা জেনেটিক্যালি আসছে, বাট হ্যাঁ, মানে এনার্জিটা এভাবেই আসে আমার অ্যাকচুয়ালি। পারফেক্ট পারফেক্ট। আচ্ছা, দেওয়ান ভাই কার জন্য দিওয়ানা? এটা তো বলা যাবে না। হ্যাঁ, একজন মানে পছন্দ আছে, বাট ওইটা অ্যাকচুয়ালি কি বলবো যে আছে না কিছু বাস্তবসম্মত বা অবাস্তব ভালোবাসা থাকে। তো ওইটা এই হয়ে যায়। লাস্টে আবার এটা কি বলেন? আপনি না বলেন আমার কথা, আমাদের কোনো প্রবলেম নেই, বাট অবাস্তব সম্মত এগুলা বললেন না, খুব দ্রুত আপনাদের মধ্যে কিছু হয়ে যাক, আমরা অপেক্ষায় থাকলাম। ইনশাল্লাহ হলে তো ভালোই হয়, দেখা গেলে ইনশাল্লাহ একসাথে ট্রাভেল করলাম। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই ক্রিটিক্যাল কোয়েশ্চেন করবো কিন্তু এবার, হ্যাঁ হিউম্যান শিওর। রিসোর্স এন্ড লিডারশিপ ক্লাব নাকি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল? হিউম্যান রিসোর্স অ্যান্ড লিডারশিপ ক্লাব। ওফ ওফ, কমন কমন এটা ইন্টারেস্ট আপনাকে দেখে দেখে বলে দিলেন। বলছে, আপনাকে দেখে বলছে।
এবং এই ভিডিও তো এইচআরএলস এর গ্রুপেও পোস্ট হবে বা লিংক যাবে। সো ভাই ভেরি নাইস প্লে, ভেরি নাইস প্লে। সো ভাই কোন জুনিয়রটা দেখলে মনে হয় ধরে চড়াই? নাম বলবো না, তাহলে হয়তো অনেকেই চলাবে। কিছু আচ্ছা। থাকে, মানে কি বলবো, যে ফেসবুকটাকে নিজেদের বাড়িঘর বানায় ফেলে বা ওইটাই। আই থিঙ্ক মানে ভার্সিটি থার্ড আর ফোর্থ ইয়ার, ইভেন ফার্স্ট ইয়ারে ওঠার পর একটা মানুষের এনাফ ম্যাচিওর আচরণ করা উচিত, যেটা ভাই অনেকের কাছ থেকে পাই না। ভাই হালকা ইনসিকিউর লাগতেছে, আমি নাই তো ওই লিস্টে। না না না, তো আমার ভাই মানে ফেভারিট জুনিয়র বস ম্যান। ও, উঠে গেলাম চেয়ার থেকে। আচ্ছা ভাই কোন জুনিয়রটা দেখলে মনে হয় ট্রিট দেই? এরকম আছে কয়েকটা খুবই হাম্বল, এক দুজনের নাম বলবো। একটা আছিস তুই, আরেকটা আছে নাফিজ আলম নামে একটা জুনিয়র আছে আমার। হ্যাঁ ও নাফিস। হচ্ছে আমার যেই কাজই দেই ঠাস করে করে ফেলে, তো আমার মনে হয় যে ওকে দেখলে একটা চিট দিয়ে দিই। জোস জোস নাফিস, তুই যদি শো দেখে থাকোস ভাই, এই পার্টটুক দেখে তাহলে তোর লাইফ ধন্য হয়ে গেল। আচ্ছা ভাই আপনি কি ক্লাব পলিটিক্স করেন না করেন না? আমি ক্লাব পলিটিক্স করতে চাই না, বাট আমার অ্যানোনিমাস মাইন্ডে আমার আন্ডারে যারা কাজ করে বা যাদের কাজ সাথে আমি কাজ করছি, তাদের জন্য আমার একটা সফট কর্নার ক্রিয়েট হয়। এন্ড মনে হয় যে তাদের একটু অ্যাডভান্টেজ দেওয়া যায় কিনা। তো এটা ঠিক না বেঠিক এটা আমি এখনো শিওর না, বাট আই ফিল ইট যে আমার মধ্যে এটাকে যদি পলিটিক্স ধরা হয়, তাহলে আমি বলবো ভাই যে কোনো হ্যাঁ। প্রবলেম নাই পলিটিক্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনেস্ট অ্যান্সারটার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ভূতে কি ভয় পান? ভূতে বিশ্বাস করি না, হুম। তবে হরর মুভি দেখলে কেন জানি ভয় লাগে। ওকে ভাই, দুইটা অপশন, মোর মানি আর মোর টাইম, এর মধ্যে কোনটা নেবেন? মোর টাইম, ইফ আই এম এনাফ স্কিলড, মোর টাইম উইল ব্রিং মোর মানি। বাপ রে বাপ, জোস। বাপ রে বাপ, জোস জোস, নাইস নাইস, এটার জন্য একটা হাততালি হবে অডিয়েন্স আপনাদের সবার থেকে। আসলেই মানে সেই। আচ্ছা ভাই ছোটকালে কি হইতে চাইতেন? ছোটকালে, ইভেন এখন অনেক কিছু হইতেছে, মাঝে মাঝে মনে হয় পুলিশ হয়ে, পুলিশের এসপি হয়ে দেশটাকে বদলাইতে একটু। ও আমার লাইফের আগে চিন্তা করতাম যে বিজনেসম্যান হব বা চাকরি করব, বাট এখন হচ্ছে আমার চিন্তা হচ্ছে সরকারি একটা জব করার। কারণ আমি দেখছি যে অন্যান্য জবের থেকে আমি যদি একটা বিসিএস ক্যাডার হই বা অ্যাডমিনে কাজ করি, আমার দেশের জন্য বা দেশের চেঞ্জে যে অবদানটা রাখা যায়, ওটার স্কোপ সবচেয়ে বেশি একটা হচ্ছে অ্যাডমিন লেভেলে কাজ করার জন্য। তুলনামূলক অনেক স্লাইট, বাট কিছু হলো চেঞ্জের অপশন আছে। তো এই জন্য বলতে চাবো এখন ইচ্ছা হচ্ছে গভর্নমেন্ট জব হোল্ডার হওয়া, লাইক ওই যে যেটা বলে বিসিএস ক্যাডার হলে সব হাতে এসে পড়বে, এইটাই। ভাই ট্রু ভাই, পলিসিতে কোনো ঘাপলা দেখলে বা রাস্তাঘাটে অনিয়ম দেখলে আমার সাথে সাথে পুলিশ ক্যাডার হয়ে সবাই থাপড়াইতে মন চায়, কেন জানি আমার কেন জানি সহ্যই হয় না যে এইসব মানে থাকে আমারও না মানে মানে পলিসির ঘাপলা ইচ্ছা গুলা। হয় যে ধরে ধরে শিখাই কিছু। ট্রু ট্রু। আর এবং আপনি আপনি অন্য আপনি যত বড় হ্যাডম আলা বিজনেসম্যান হন না কেন, আপনি যদি এই কাজটা করতে চান তাহলে কিন্তু আপনি ডিফল্টার। বাট আপনি যদি অ্যাডমিন ক্যাডারে কাজ করেন তাহলে আপনার দায়িত্ব হবে মানুষের ধরে ধরে শিখানো, আপনার ফিচার হবে আপনি প্রত্যেকে। ঠিক আছে ভাই, নেক্সট কোয়েশ্চেনে যাব, সেটা হইতাছে বিউপির কোন জিনিসটা ভাল লাগে আর কোন জিনিসটা ভাল লাগে না? বিউপি, এটা কি মানে ডিসিপ্লিনের রিলেটেড নাকি হ্যাঁ, অবজেক্টিভ রাইট? এনিথিং ভাই, এনিথিং আপনার মনে যেটা আসে। বিউপির যে জিনিসটা ভাল লাগে তারা হচ্ছে, বিউপি ক্লাব কালচারটা খুব ভাল লাগে, ফেস্টিভ যে কালচারটা, মানে বিউপি থেকে কিন্তু আমাদের এনকারেজ করা হয় যে তোমরা এই ফেস্টিভ্যালটা নামাও, এটা করো ওটা করো, হুম হুম হুম। কোর্সে এনকারেজড হও বা এই সামথিং। আর যেটা ভাল লাগে না, বিউপিতে আমাদের স্টুডেন্টদের ফ্রিডম অফ স্পিচটা নাই। এটা একটা পাবলিক ইউনিভার্সিটি, খুবই লজ্জাজনক যে হুম। আমি যদি একটা কথা বলতে চাই, আমার জিনিসটা চিন্তা করা লাগে। আমার ভয়েস রেজ করার কোনো চান্স নাই। ইউপিতে কোনো ছাত্র সংসদ নাই বা কোনো ছাত্র সংগঠন নাই। ইউপিতে যেটা ভালো লাগে, ইউপিতে কোনো পলিটিক্স নেই, বাট এই পলিটিক্স না থাকার কারণে আমাদের ফ্রিডম অফ স্পিচটাও নাই। এটা আমাদের মেনে নিতে হবে। আমরা কোনো কিছু নিয়ে কোনো কিছু বলতে পারি না। ট্রু। তারা যা বলে সেটাই আইন, সেটা আমাদের মানা লাগে, এটাই আর কি। এন্ড ভাই এছাড়া দেশ, ভাই দেয়ার শুড বি এন স্টুডেন্ট কাউন্সিল আমার কাছে মনে হয়। হ্যাঁ, এটা আমি অ্যাপ্রোচও করছিলাম আমার চেয়ারম্যানকে। তো চেয়ারম্যান স্যার তখন সুন্দর করে বুঝাই বললো যে এটা তো একটা আর্মি চালিত কি বলে এটা, সাংগঠনিক দল।
তো আর্মি চালিত সংগঠন যেহেতু এটার কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, তো একটা মিলিটারি সংগঠন কখনোই চাবে না তার হাত থেকে কিছু পাওয়ার বেরিয়ে যায়। তো এটা ফ্রুটফুল না হওয়ার চান্সই বেশি। তো তোদের হাতে ছেড়ে দিলাম, ইনশাল্লাহ দেখ যদি কিছু একটা ভিউ করা যায়। এই পডকাস্টে যদি আমি ভিউপি কে এনে জিজ্ঞেস করি মোর মানি অর মোর পাওয়ার, ভিউপি বলবে মোর পাওয়ার। আচ্ছা ভাই, আমরা বিউপি থেকে সামনের দিকে আগাই ভাই। এইচআরএল বাই দ্য ওয়ে, এই কোশ্চেনটা করার আগে আমি বলে দিই, আমাকে ছাড়া বলবেন, বিকজ মানুষ তাইলে মনে করবে মানে আমি আমার নাম শোনার জন্য বারবার এই টাইপের কোশ্চেন করতেছি। এইচআরএলস এর সবচেয়ে বেস্ট জুনিয়র ব্যাচ ওয়াইজ বলবেন। ব্যাচ ওয়াইজ বেস্ট জুনিয়র 2020-তে, এটা কি আমার কাছে নাকি না ওভারঅল না, কাজের মাধ্যমে? আপনার কাছে, আপনার কাছে, আপনার আপনার কাছে। কাছে। আমার কাছে 2020-র বেস্ট জুনিয়র দুইজনের নাম বলবো। হুম হুম একটা হুম হচ্ছে শাকিল আছে, একটা গ্রাফিক্স ডিজাইনার, আর হুম। হচ্ছে নাফিজ আলম। ওরা হচ্ছে খুব কষ্ট করে সিনসিয়ারলি কাজগুলো করছে, মানে আমার আন্ডারে ক্লাবের জন্য। And আরো, আচ্ছা এটা না একজন বলা যায় না, এটা আর বেশ কয়েকজন আছে, আমি ভাই ভাই হয়তো প্লিজ প্লিজ বলতে আপনি নাম বলতে থাকেন, সমস্যা নেই। হ্যাঁ, তাসনিম নিঝুম আছে, খুবই হুম। কাজ করে। এরপর আকসা আছে। আকসা, আকসা আছে। হুম হুম এখন মানে অনেকদিন অ্যাকচুয়ালি ক্লাবের কাজগুলো করা হচ্ছে না দেখে মাথায় নামগুলো আসতেছে না, বাট আমি তাদেরকে মানে কি বলবো, মানে গ্রেটফুল টু দেম যে আমাদের কাজগুলো ইজি করে দেওয়ার জন্য। And তারা যে ডেডিকেশন নিয়ে কাজটা করে, রিয়েলি অ্যামেজিং। আর 19 ব্যাচে যদি তোর নাম বাদ দেই তাহলে থাকে হচ্ছে সিনহাজ আছে, এরপর হুম। হচ্ছে আবুজর আছে, ফারহান ইয়ামিন, এরপর আরো কে আছে যাদের সাথে কাজ করছি, নাভিহা মানজারিন আছে, এরপর হচ্ছে এরাই মেনলি। আপনি আর সাদকে বাদ দিলেন? সাদ হচ্ছে আমার ভাই। ও। ও হচ্ছে, আমি কি বলবো যে ও, ওকে আমি জুনিয়রই কাউন্ট করি না, ও আমার ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। ওইভাবে যদি বলি, হ্যাঁ। সাদকে আমি, সাদ হচ্ছে এমন একটা মানুষ যে তাকে যদি আমি বলি যে তুমি কুমিল্লা শহরটা ধ্বংস করে দিয়ে আসো, আমি নিশ্চিন্তে ঘুমায় যাব। ও ধ্বংস না করো, অ্যাটলিস্ট কিছু একটা করে দিয়ে আসবে, এরকম। খুবই রেসপন্সিবল একটা পার্সন। ও হচ্ছে, আমি বলবো যে কোনো ক্লাবের জন্য একটা বড় অ্যাসেট হচ্ছে এই সাদ আহমেদ ইমতিয়াজ। আর হ্যাঁ, ওকে নিয়ে একটা কথা আছে। ও ও হচ্ছে পুলিশ হতে চায়। তো তোমরা যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছ বা বাচ্চা যারা আছো, যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে মনে রাখবে 10 বছর পরে বিসিএস একটা কোয়েশ্চেন আসবে, হু ইজ দ্য ইয়াংগেস্ট আইজিপি অফ বাংলাদেশ। তা আনসার হবে সাদ আহমেদ ইমতিয়াজ। ও এটা হচ্ছে, ও ও ও। এখন থেকেই পড়াশোনা শুরু করো একটা অবজেক্টিভ পাওয়ার জন্য। সাদ ইজ সেটাই। সাদ, 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 একটা অবজেক্টিভ সাদের আমরা ফাঁস করে দিলাম, আমরা বিসিএস এর প্রশ্নপত্র একটা ফাঁস করে দিলাম, দিয়ে বাংলাদেশের পলিসিতে কাপন ধরা দিলাম। ওকে ভাই, এইচএলএস নিয়ে অনেক কথা, আমরা একটু সামনের দিকে আগাই। সেটা হচ্ছে এই কোয়েশ্চেন আমরা অপূর্ব ভাইকে জিজ্ঞেস করছি, অপূর্ব ভাই বলছে এটা নিয়ে একটা পডকাস্ট করা যাবে, এবার দেখি আপনি কি বলেন। সেটা হইতেছে জীবন মানে কি আপনার কাছে, আদার দেন জি বাংলা। এটা আসলে একটা পডকাস্ট করা যায়, আই থিংক। মানে অপূর্ব শোতেও মনে হয় একবার বলা হয়েছিল। আচ্ছা, হ্যাঁ। জীবন মানে আমার ক্ষেত্রে হচ্ছে, আমার যে মোটোটা বলি, হুম আমাকে আল্লাহ তাআলা আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠাইছে। তা আমি বিশ্বাস করি এটার একটা কারণ আছে, কোনো একটা কারণ আছে যাতে আমি এই পৃথিবীর জন্য হেল্পফুল কিছু করতে পারি বা এই পৃথিবীর কাজে লাগতে পারি। এটা ছোট একটা ছোট একটা কাজ থেকেও হতে পারে। দেখে আমার সামনে যে একটা কুকুর হেঁটে যাচ্ছে অভুক্ত অবস্থায়, ওরা যেহেতু একটা অবলা প্রাণী বা পশু, তাদের তো খাবার জোগাড় করে খাওয়ার ক্ষমতা নাই। তো হুম তাদের সামনে আমাদের মতো বুদ্ধিজীবী মানুষদের পাঠানো হয়েছে যাতে আমরা নিজেরাও খেতে পারি, খাওয়ার পরে আমাদের মতো যারা মানুষ আছে আশেপাশে তাদেরকে হেল্প করতে পারি, যারা আমাদের মতো কেপেবল না। তারপর আমরা প্রাণীদের হেল্প করতে পারি যারা আমাদের মতো কেপেবল না। তো আমি বিলিভ করি আমাকে পৃথিবীতে পাঠানোর একটা রিজন আছে। সেটা রিজন হতে পারে এই কুকুরটাকে খাবার কিনে দেওয়ার জন্য, হুম কিংবা হুম। একটা মানুষকে চাকরি দেওয়ার জন্য, কিংবা একটা মানুষকে ছোট একটা হেল্প করার জন্য। তো আই বিলিভ আমার যে জন্মগ্রহণ, এটার একটা রিজন আছে। তো আমি ট্রাই করি যথাসাধ্য, এটা আমার বাবার থেকে পাইছি মেনলি, যে এনিথিং, এভরি কাইন্ড, মানে যেভাবে সম্ভব একটা মানুষকে ছোট হলেও হেল্প করা। তখন আমার মনে হয় যে যে না, আমার এখানে আসা সার্থক হয়েছে। আমি এখানে
আসতেছি আমার মানে আমি জিনিসটা আমি তখন আমি ভেরিফাই করতেছি যে না আমি অ্যাকচুয়ালি এই পৃথিবীতে থাকাটা ডিজার্ভ করি। অ্যান্ড আমার লাইফের মূল মত্ত হচ্ছে মেকিং মেমোরিজ, মানুষের সাথে মানুষকে বোঝা, মানুষের সাথে চলা, বিভিন্ন মানুষের সাথে মেমোরিজ ক্রিয়েট করা, তাদেরকে হেল্প করা। তো আমার লাইফে একটা বড় একটা এইম হচ্ছে যে যত বেশি মানুষকে হেল্প করা যায়, এনিথিং, এভরিথিং, হয়তো একটা রাস্তা পার করে দেওয়া, এগুলা আগে বুঝতাম না। তো যখন থেকে একা থাকা স্টার্ট করছি, লাইক আমার আব্বু যখন মারা যায়, তো এরপর থেকে লাইফটা অন্য পার্সপেক্টিভে নেওয়া স্টার্ট করছি। লাইক এখন হচ্ছে আমার এমন একটা অবস্থা হয়েছে যে আমি যদি কালকেও মারা যাই, তো আমার জন্য কোনো রিগ্রেট না থাকে যে আমি এই জিনিসটা করতে পারি নাই, বা এটা করতে পারি না, ওইটা করতে পারি নাই। And আমার টার্গেট হচ্ছে এটা যে আমি যখন থাকবো না এই পৃথিবীতে, আমার কাজগুলো যেন থাকে, বা আমার রেখে যাওয়া ইমোশন আর ফিলিংস গুলো যেন থাকে, যে মানুষ অ্যাটলিস্ট এক মুহূর্তের জন্য মনে করে যে আশিক নামে একজন ছিল আমার লাইফে, সে আমার জন্য এই কাজটা করে গেছে, যেটার জন্য আমি তাকে মনে রাখবো বা স্মরণ করবো। তো এই জিনিসটা যদি না থাকে, একটা মানুষ বা একটা পশু পাখিও যদি আমার দ্বারা উপকৃত না হয়, তখন আই থিংক আমার লাইফের কোনো মানে নেই। Like আমি আসলাম, নিজের মতো টাকা উপার্জন করলাম, খাইলাম দাইলাম, চলে গেলাম, পৃথিবীর রিসোর্সেস নষ্ট করে আবার মরে গেলাম। তো এটার তো কোনো মানে নেই। তো আমি তো এটা কোনো পয়েন্ট দেখি না এইভাবে পৃথিবীতে এসে আবার চলে যাওয়া। তো আমার লাইফের মতো হচ্ছে এটা যে মেকিং মেমোরিজ, stay in people's memories and to help people. অ্যামেজিং। আমার কাছে একটু দেজাভু মনে হইলো। আমার কাছে মনে হলো আমি আপনার, আপনি যখন বলছিলেন মানে আমি বলতেছি আপনার সাথে আমার লাইফের ব্রডার পার্সপেক্টিভে দুইটা জিনিস বেশ মিলে যায়। একটা হচ্ছে টু হেল্প অ্যাজ মেনি পিপল অ্যাজ আই ক্যান টিল আই ডেথ, টিল মাই ডেথ। আর একটা ব্যাপার হচ্ছে যে ওই যে নেক্সট যেটা বললেন যে আমি ওরকম মেমোরি ক্রিয়েট করার মতো না, আমাকে মাগরিবের আগে বাসায় ঢুকতে হয়। সো আমি আমি আই ডিডন্ট গেট দ্যাট টাইপ অফ চান্স। সবকিছু ফিউচারের জন্য পোস্টপোন করে রাখছি। বাট আমার কাছে মনে হয় যে ওই আপনি যেটা বললেন যে আপনার দ্বারা যখন মানুষ আর উপকৃত হচ্ছে না, তখন আপনার এই পৃথিবীতে আপনার আর কোনো কাজ নাই, আপনার ডিউটিটা তখন শেষ। আপনি যে এইভাবে ফিল করেন, এই ফিলিংসটা আমার সাথে বেশ কোইন্সাইড করলো। যাই হোক, ওটা ওইটা ওইটা কোয়েশ্চেন ছিল না। বাট এট দিস পয়েন্ট ভাই আমার সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা লাগতেছে যে আপনি আঙ্কেলের যে ড্রিম, আঙ্কেলের যে লেসন বা আঙ্কেলের যে পার্সপেক্টিভ গুলা ছিল লাইফ নিয়ে, সেটা আপনি নিজের মধ্যে যেভাবে ধারণ করতেছেন বা সেগুলাকে বাস্তব জীবনে অন্য মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলার জন্য যেটা চেষ্টা করতেছেন, উই আর রিয়েলি রেসপেক্টিং দিস। আঙ্কেল হয়তো আমাদের মধ্যে নেই, আমরা খুব খুব দোয়া করি এবং আল্লাহর কাছে চাই যে তিনি হয়তো একটা ভালো জায়গায় আছেন, বাট we are we are highly remembering him. I wish and we wish you all the very best in this journey, যে হয়তো ইনশাল্লাহ আপনি তার প্রত্যেকটা স্বপ্নকে আপনার কাজের মাধ্যমে এই পৃথিবীতে এস্টাবলিশ করে যেতে পারবেন। Inshallah, thank you for that. ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো ভাই আমরা সামনের দিকে আগাই তো। আমাদের লাস্ট গেস্টের সাথে আপনার তো বেশ ভালো সম্পর্ক, এবার আপনার লাস্ট গেস্টের সাথে আপনার একটা ক্যাচাল বাজি, সেটা হচ্ছে অপূর্ব ভাইয়ের একটা দোষ বলবেন ফার্স্ট, আর একটা গুণ বলবেন তারপর। দোষ হচ্ছে ওর টাইম ম্যানেজমেন্ট, মানে কি যে বলবো, ও ধর বললো যে 8টার সময় আসবে, আসে 10টায়। আর হচ্ছে এই টাইম ম্যানেজমেন্টটা ওর সবচেয়ে খারাপ। আর হচ্ছে কি বলবো, একটু ইমোশনাল বেশি। এটাও বাইরের মানুষজন কম জানে, অ্যাকচুয়ালি ইমোশনাল বেশি। আর ভালো জিনিস যেটা বলবো, হুম যে তুই একটু আগে বললি না যে আমাকে দেখে মনে হয় যে আমার বাবার লেসন গুলো হুম হুম প্রতিফলিত হচ্ছে, হুম এটা আমি সবচেয়ে বেশি দেখছি অপূর্বর কাছে। মানে ওকে দেখে মনে হয়েছে যে একটা বাবা, আহ, হয়তো তিনি এখন আমাদের মাঝে নেই, বাট অপূর্ব হয়তো তার বাবার জন্য কিছু এখন করতে পারতেছে না ফিজিক্যালি, বাট হোয়াট হি ক্যান ডু বেস্ট টু প্রে ফর হিম, 5 ওয়াক্ত নামাজ পড়া, দোয়া করা, ওইটা সে তার বাবার জন্য যেভাবে করে, প্র্যাকটিস করে জিনিসটা, যত ব্যস্ততা হোক যেভাবেই হোক, ও যেটা সে যেভাবে সেটা মেনটেন করে, এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যেটা আমি করতে পারি না অ্যাকচুয়ালি। আমি নিজেকে বলবো যে আমি খুব একটা প্র্যাকটিসিং মুসলিম না। আমি বিশ্বাস করি সবকিছু, নামাজ পড়ার ট্রাই করি, বাট 5 ওয়াক্ত নামাজ পড়া হয় না।
এটা কেন হয় না এটা আমি ট্রাই করতেছি আস্তে আস্তে, বাট অপূর্বর এই জিনিসটা খুবই অসাধারণ যে ও যেভাবে ওর আব্বুকে রিমেম্বার করে, আঙ্কেলের জন্য দোয়া করে বা ইবাদত গুলো প্র্যাকটিস করে, ওইটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। ইটস রিয়েলি অ্যামেজিং এন্ড হি ইজ এ রিয়েলি গুড ফ্রেন্ড। অপূর্ব ভাই মানুষটা বেশ অপূর্ব। শাউট আউট টু অপূর্ব ভাই। সো ভাই যেটা বলছিলাম ভাই, আমাদের দেখেন আমাদের মধ্যে কিন্তু কেউই আমরা প্যারেন্টস না, আমরা কেউ বাবা না, আমরা জানি না হাউ ইট ফিলস। বাট আমি ভাই একটা জিনিস কেন জানি বুঝতে পারি যে মানুষের মধ্যে কমন একটা ব্যাপার হচ্ছে যে আপনি যে জিনিসটা লাইফে না পারছেন বা যে জিনিসটা আপনার বিশ্বাস করেন সেই জিনিসটা আপনার ফিউচার জেনারেশনের মাধ্যমে পূরণ করার যে ইচ্ছা, এটা আই গেস প্রত্যেকটা মানুষের মধ্যেই কমন। সো ওয়েন উইল বি এ ফাদার, আই বিলিভ আপনি চেষ্টা করবেন যে আপনি যেগুলো লাইফে পান নাই বা আপনি যেগুলো বিশ্বাস করেন সেগুলো আপনার সন্তানের মধ্যে দিয়ে প্রতিফলিত হোক। এটা আমাদের সবার ক্ষেত্রে কমন হবে। এটা এমন না যে পার্সন এ চায় পার্সন বি চায় না। আমরা সবাই আই গেস এটা চাবো। এটা এটা আমার কেন জানি আমার হাঞ্চ বলে, আই এম নট এ ফাদার বাট আমার হাঞ্চ এরকম বলে। সো আপনারা যারা এতক্ষণ এতগুলো কথা বলতেছি যে যারা তাদের প্যারেন্টস এর ড্রিম লিভ অফ মানে লিভ মানে ওইটার মধ্যে বাঁচার ট্রাই করতেছেন, শাউট আউট টু দ্য এভরিওয়ান আউট দেয়ার যারা তাদের প্যারেন্টস এর একটা ছোট্ট ইচ্ছা বা একটা উইশ বা একটা থাকে না, আমার আম্মু এটা পছন্দ করে না যে মাথা নাড়াইছে, যেটা এটাও কিন্তু একটা ভাই একটা বড় জিনিস। নট লাইক যে আমার আম্মু বলছে যে তোমাকে একটা ডাক্তার হইতে হবে এবং ওইটা একটা ড্রিম। আমার আম্মু একটা জিনিস পছন্দ করে না, আমি এটা করি না, সিগারেট খাওয়া কথা না, আমার খুব ইচ্ছা করে, আর আমার আম্মুর পছন্দ না দেখে আমি এটা করি না। যেমন আমার ব্যাপারটা হইতেছে যে আমি লাইফে অনেক বেশি প্রভোকড হয়েছি সিগারেট খাওয়ার জন্য, বাট আমার বাবা সিগারেট খায় না দেখে না আমার আমার ওই সেন্সে আমি কাজ করি যে আমার বাবা সিগারেট খায় না দেখে আমি খাই না। ব্যাপারটা এরকম না যে আমি খুব মোরাল, আমি সিগারেট না খায় খুব একটা বড় কিছু হয়ে গেছে, এরকম না। সো শাউট আউট টু এভরিওয়ান আউট দেয়ার যারা তাদের প্যারেন্টস এর কোনো উইশ, কোনো ইচ্ছা, কোনো ধরনের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করতেছেন। উই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ইন দিস জার্নি অফ চেঞ্জ মেকিং। সো ইয়া, প্রসিডিং ফার্দার ভাই, আপনি এই কি হুম হুম আন্টির যে আম্মুর যে উইশটা, এটা নিয়ে একটা কথা বলতে চাই ভাই। ভাই প্লিজ। এটা হয়তো জানিস কিনা হয়তো জানি না, আমি কিন্তু লাইক 2016-এ আইএসএসবি দিয়ে মানে গ্রিন কার্ড পাইছিলাম। তো ও আমি যাই নাই, এভরিথিং ওয়াজ ওকে, গ্রিন কার্ড ছিল, জব অ্যাপ্লিকেশনও পাইছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার। বাট আমি হচ্ছে যখন আম্মুকে এসে বলি, মানে আমার কোনো প্রিপারেশন ছিল না আইএসএসবির, লাইক সবাই দিচ্ছিল আমি একটু দিলাম, আর দিতে দিতে সবগুলো স্টেজ কেমন জানি পার হয়ে গেল। আমি লিটারালি আইএসএসবিতে গেছিলাম দুইটা শার্ট আর দুইটা প্যান্ট নিয়ে, একটা স্কুল ব্যাগে করে। আই ডিডন্ট হ্যাভ এনি লাগেজ, মানে আমার কোনো প্রিপারেশন ছিল না। তো 4 দিন পরে যখন ফোন দিলাম আম্মুকে, আম্মু বলে তুই কি আইএসএসবি তে ছিলি নাকি কক্সবাজার টক্সবাজার ঘুরে আসছিস, এটা বল আমাকে। তখন আমি বললাম না আম্মু, আইএসএসবি তে গেছি, তো আমি তো গ্রিন কার্ড পাইছি। তো আম্মু ফার্স্ট কথাটাই বললো যে এখন কি চলে যাবি? তো আমার কেমন জানি বুকটা পুরো কেঁপে উঠলো। তো আমি বাসায় আসলাম। হ্যাঁ, আম্মু অনেক খুশি, সবাইকে বলতেছে যে ও তো আর্মিতে চান্স পাইছে, ও তো চলে যাবে মনে হয় এইচএসসির পরে। তো আমার তখন ফিল হইলো যে আমি হচ্ছে ছোটবেলা থেকে যে বলছিলাম, ছোটবেলা থেকে বই পড়তাম অনেক, মাসুদ রানা পড়তাম, তিন ঘন্টা পড়তাম। আমার জীবনের স্বপ্ন ছিল যে একদিন সিক্রেট স্পাই এজেন্ট হব, দেশের জন্য কাজ করবো, একে ঠাস ঠাস কি যে গোলাগুলি করবো। তো ওইটার জন্য আর্মির প্রতি একটা সিক্রেট প্যাশন ছিল বলা যায়। তো ওটা যখন হয়েছে তখন আমার মনে হয়েছে যে তখন আমার ফ্যামিলিতে শুধু আমি আর আমার আম্মু, আমার বোন হচ্ছে বাইরে থাকে, বিদেশে। তো আমার মনে হয়েছে যে এই যে আর্মির যে ক্যারিয়ারটা, এটা তো আমার স্বপ্ন, and আমার ফ্যামিলি কখনোই আমাকে বাধা দিবে না। বাট যখন আমি আর্মিতে যাব, আমার আম্মু তো একা থাকবে, হয়তো বাসায় একা থাকবে, না হলে হয়তো আমার মামা খালা এদের কাছে থাকবে। বিসাইডস আমার যে গ্রামের যে রিলেটিভ, ওরা খুব একটা হেল্পফুল ছিল না। তো যেটা টিপিক্যাল একটা ফ্যামিলিতে হয়, যে একটা আনরেস্ট একটা সিচুয়েশন থাকে। তো তখন কেন জানি মনে হয়েছে যে আমার ড্রিমের চেয়ে বা আমার ক্যারিয়ার অপশনের চেয়ে আমার আম্মু যেটাতে খুশি হবে বা যেটাতে সেফ ফিল করবে ওইটা করা উচিত। তো ওইভাবে চিন্তা করে যে অ্যাকচুয়ালি আমার আম্মা একা থাকবে, আর ওইভাবে চিন্তা করে আমি আর পরে জয়েন করিনি, যাইনি। জিনিসটা আমি লিটারালি 1 বছর পর্যন্ত স্ট্রেচ করছি, লাইক একটা গ্রিন কার্ডের মেয়াদ টেকনিক্যালি 1 বছর পর্যন্ত থাকে আপিল টাপিল করে।
এক বছর পর্যন্ত ট্রাই করছি। মিনওয়াইল বিউপিতে আমি এই জন্য কোনো অ্যাডমিশন প্রিপারেশন নেই নাই, কুয়েট, আইবিএ, ডিইউ। কারণ আমার এইচএসসি পরীক্ষার আগে আমার জব হয়ে গেছে, তো আমার তো পড়াশোনা করার দরকার নেই। না, আমি জানতাম আমি যাচ্ছি, হয়তো এই কোর্সে যাচ্ছি না, আমার স্ক্রিনটা ছিল 78-এ, হয়তো 78-এ যাচ্ছি না, 79-এ যাবো বা হাইয়েস্ট 80। বাট আমি না মানে এক বছরও ওই সাহসটা করতে পারি নাই যে আমার মা, যেহেতু আমার একমাত্র এখন পারিবারিক সদস্য যার সাথে আমি থাকি, তাকে একা রেখে আমার ক্যারিয়ারের মানে কি বলে ক্যারিয়ারের বরাত দিয়ে আমি চলে যাব। এমন হতে পারে, ট্রেনিংটা কিরকম আমরা সবাই জানি, তো এমনও হতে পারে দেখা গেল আমার আম্মা আমাকে খুঁজতেছে দেখার জন্য বা কিছু একটা বলার জন্য, তখন আমি হয়তো চিটাং, ভাটিয়ারি কোন একটা ক্যাম্পে আছি, যেখানে 7 দিন পর আমি নেটওয়ার্কে ফিরবো। তো ওইসব জিনিস চিন্তা করে কেন জানি সাহস হয়। জীবনে অনেক কিছুতে অনেক সাহসিকতার পরিচয় দিছিল, এই জিনিসটা আমি আজ পর্যন্ত সাহস করতে পারিনি। তো ওই যেটা বললাম যে আমরা হয়তো আমাদের প্যারেন্টস এর ড্রিমটা লিভ আপ করার ট্রাই করি, বাট এটা কখনো এমন হয় যে বাবা মা চায় যে এটা করো, এটা করো বা এটা না করো, but তখন নিজের ভেতর থেকে আসলে শোনা উচিত যে কি করা উচিত অ্যাকচুয়ালি। তো এটা আমাকে সবাই বোকা বলে আমার ফ্যামিলিতে, যে একটা গভর্নমেন্ট জব, আর্মি জব ছেড়ে তুমি একটা ভার্সিটিতে পড়তেছো যেখানে কোনো ফিউচার ইয়ে নাই, ফিউচারে কি করবা কোনো নিশ্চয়তা নেই, কি চাকরি করবা না করবা। তখন আমি বলছি যে ওইটা যেহেতু একবার অর্জন করার যোগ্যতা হয়েছে, ওইটা না পারি অ্যাটলিস্ট ওইটার কাছাকাছি কিছু একটা যোগ্যতা হবে ইনশাল্লাহ, যেহেতু আমার আম্মু আব্বুর দোয়া থাকবে, কিছু তো স্কিল থাকবে। তো এটা মানে কেন জানি শেয়ার করতে ইচ্ছা হলো আর কি, যে আহ সবসময় যে ক্যারিয়ার অপশন বা ড্রিমটা ওটাই বিগ না, কখনো কখনো যে এই পারিবারিক যে ইমোশনটা এটাই অনেক বড় হয়ে দাঁড়ায়। তো বলে না যে ঘরের ব্যাঙ ঘরে থাকুক, সবসময় সাগর দেখার দরকার নেই, এটা আমার ক্ষেত্রে কাজ করছে আর কি। এটাই। ডেফিনেটলি ভাই, আপনার এই স্যাক্রিফাইসটা অনেক থাউজেন্ড ফোল্ড বেটার কিছু আপনার কাছে ফিরে আসুক। আন্টির জন্য স্যাক্রিফাইসটা, আমরা এটা ইনশাল্লাহ। দোয়া করি ইনশাল্লাহ। ওকে ভাই, সো সামনের দিকে আগে আপনি স্কুইড গেম দেখছেন? না, আমি দেখার টাইম পাচ্ছি না অ্যাকচুয়ালি, ও, কিন্তু ফেসবুক দেখতে দেখতে অর্ধেক স্টোরি বুঝে ফেলছি। বুঝে ফেলছেন না? আচ্ছা, সামথিং লাইক ওই এলন টিলন টন ঘড়ি বাজে টং টং। টন টন, হ্যাঁ ভাই, আপনি কি রিয়েল লাইফে স্কুইড গেম খেলতে রাজি হবেন? আই ডোন্ট থিঙ্ক ইটস ওয়ার্থ ইট। লাইফ রিস্ক নিয়ে কোনো কিছু করার মানে হয় না, মানে তো লাইফ রিস্ক বলতে ডিরেক্ট লাইফ রিস্ক। এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, সো ভাই, আপনি তো অনেক জায়গায় ঘোরাফেরা করেন, সো বাইরে যাওয়ার সময় যে ব্যাপার, যে জিনিসগুলো, তিনটা জিনিস আপনার সাথে সব সময় থাকে। এটা হচ্ছে প্রথম হচ্ছে আমার মোবাইল, হুম। ডকুমেন্টস পার্ট আমার মোবাইল আমার সাথে থাকা লাগবে, কারণ মোবাইলে আমার ডকুমেন্টস এর মানে ই ভার্সন গুলো থাকে। হুম। অ্যান্ড বাইরে গেলে যেটা আমি সবসময় সাথে রাখি এটা হচ্ছে পাসপোর্ট। এটা বলা হয়ে থাকে যে পাসপোর্ট থাকলে সব পসিবল, পাসপোর্ট না থাকলে তো কোটি টাকা থাকে কিছুই পসিবল না। তো বাইরে গেলে এটা, আচ্ছা এটা আমি দেশের বাইরের কথা বলতেছি, যে মোবাইল রাখি, পাসপোর্ট রাখি, আর হচ্ছে মানি ব্যাগটা রাখি। আর আর এমনি ভাই যদি দেশের বাইরে মধ্যে? হ্যাঁ। দেশের মধ্যে আমি হেডফোন ছাড়া চলতে পারি না। এটা হেঁটে হোক, গাড়ি হোক বা বাইক হোক, যেটাই হোক, আমি হেডফোন ছাড়া চলতে পারি না। আমার মনে হয় আর কান দিয়ে কি অদ্ভুত একটা নীরবতার কবরের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি হেডফোন ছাড়া। ভাই, আপনি কি বাইক চালান হেডফোন দিয়ে? আহ বাইক চালানোর সময় হেডফোন কানে রাখি, একটা স্লো মিউজিকে, একটা মানে স্লো ভলিউমে একটা মিউজিক চলে হালকা, ওটার জন্য হর্ন টর্ন শুনতে প্রবলেম হয় না। ওইটা মেইনলি রাখি কেন, কারণ আমার হচ্ছে ড্রাইভিং এর ক্ষেত্রে একটা ঘুমের একটা প্রকোপ আছে, যে একটু তন্দ্রা তন্দ্রা মতো লেগে যায়। তো মিউজিকটা থাকলে অ্যাটলিস্ট ব্রেনটা অ্যালার্ট থাকে যে সামথিং ইজ রানিং। শাউট আউট টু তন্দ্রা আপু। ওকে ভাই, সামনের দিকে, সামনের দিকে আগাই। সেটা হইতেছে, ভাই আপনার যদি একটা সুপার পাওয়ার দেওয়া হয়, আপনি কোনটা নিবেন? কোন লিমিট আছে সুপার পাওয়ারের? একটা নিতে পারবেন, কিন্তু না, সুপার পাওয়ারটা অনেক অ্যামেজিং কিছু হইতে পারে, কিন্তু একটাই নিতে পারবেন। মেকিং ডেড পিপল অ্যালাইভ, আই গেস। ওকে, আন্ডারস্ট্যান্ডেবল, মেক সেন্স।
আচ্ছা, সো ভাই দ্য বেস্ট প্লেস ইউ হ্যাভ ট্রাভেল সো ফার? জিওগ্রাফিক্যালি আর এক্সপিরিয়েন্স? দুইটাই বলেন, যদি আলাদা হয় তাহলে দুইটাই বলেন। হ্যাঁ, না আলাদা না। বেস্ট প্লেস ট্রাভেল সো ফার ইজ কাশ্মীর। কাশ্মীর যেটা বলে পৃথিবীর মধ্যে ভূস্বর্গ। একটা বেহেশত, ভূস্বর্গ, পৃথিবীর হুম। মধ্যে একটা বেহেশত। অ্যাকচুয়ালি ইট ইজ। মানে একটা প্লেস এত সুন্দর হতে পারে, লাইক ওখানে গিয়ে ফিল হবে যে এই পাহাড়টা যদি এখন আমার উপর ধসে পড়ে আমার মনে কোনো আফসোস নাই, কারণ আমি এটা দেখে ফেলছি। আর ওখানে মানুষগুলো এত বেশি অসাধারণ, এত সহজ সরল। অ্যান্ড আমার না, কাশ্মীরে যখন আমি যাই, আমি এখান থেকে ফ্রেন্ড বানাই গেছি, একটা ফেসবুক ফ্রেন্ড। তার প্রোফাইল দেখছি সে কাশ্মীরি, তার সাথে কথা বলতে বলতে এত ভালো ফ্রেন্ডশিপ হয়েছে যে আমরা তার বাসার কাছাকাছি থাকি, তার বোটে থাকি, সে তার গাড়ি দিয়ে আমাকে কাশ্মীর ঘুরে দেখাইছে এন্ড এভরিথিং। কাশ্মীর পিপল ইজ অলসো ভেরি অসম। কিছু থাকে সব জায়গায় কম বেশি, কিছু খারাপ বিহেভিয়ারের মানুষ থাকে, but আমরা ভালোটাকেই অ্যাপ্রিসিয়েট করি বেশি। অ্যাপ্রিশিয়েট করবে ডেফিনেটলি। ভাই একটা একটা বিগ পয়েন্ট আমি হাইলাইট করতে চাই, যে আপনার খুব কমন একটা জিনিস যেটা আপনাকে সব জায়গায় হেল্প করছে, এটা হচ্ছে একটা হোমওয়ার্ক করে যাওয়া সবকিছু নিয়ে, যেটা আপনার সব জায়গাতে আমি কমন পেয়েছি। তো এইটা সবারকে একটা, আমি যারা এই পর্যন্ত শুনতেছে পডকাস্ট, সবাইকে একটা হেডস আপ দিয়ে রাখবো, যে যে কোনো কিছু, সেটা হইতে পারে আমার কালকে সকালে ইউনিভার্সিটিতে যাওয়া, সেটা হইতে পারে আমার একটা অ্যাসাইনমেন্ট, সেটা হইতে পারে একটা জব ইন্টারভিউ, সেটা হইতে পারে একটা ওয়ার্ল্ড ট্যুর, homework preparation, background knowledge, research করাটা can save you money, can save you time, effort, can make your experience better. এইটা একটা ছোট্ট টেক অ্যাওয়ে আমরা দেওয়ান ভাই থেকে এতক্ষণ পেলাম, এটা আমি সবার সাথে শেয়ার করলাম। ওকে, আচ্ছা ভাই, আপনি কোনো ডিপ্রেশনে পড়েন? হ্যাঁ। পড়লে কি করেন? ডিপ্রেশন বলতে একটা টাইম ফেজ যায় যখন ডিপ্রেশনে পড়তেও ভালো লাগে, like ইচ্ছে করে ওফ, পড়ি। ওরে Like বাবা, কিভাবে যে explain কাশ্মীরে গেলে করবো না? ঠিক না। কাশ্মীরে গেলে না, মন চায় মরে কাশ্মীর যাই, না। মরলেও ভালো লাগবে। কাইন্ড অফ। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, তাহলে ডিপ্রেশনটা কাটান কিভাবে, মানে আমি এটা জানতে চাই, মানে আপনার অ্যাপ্রোচটা কি হয় ডিপ্রেশন কিওর করার? ডিপ্রেশন কাটানোর সবচেয়ে ভালো একটা বই আমার মতে, লাইক পৃথিবীতে তো 7 বিলিয়ন পিপল আছে মোটামুটি। হুম 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 আমি তো অ্যাটলিস্ট একজনের চেয়ে হলো বেটার পজিশনে আছি, বেটার হুম সিচুয়েশনে আছি। হুম। ওটা চিন্তা করলে ডিপ্রেশন কেটে যায় অ্যাকচুয়ালি। নাইস নাইস, লাইক এই অ্যাপ্রোচটা ভাই। আল্লাহ তো আমাকে মানে হ্যাঁ হ্যাঁ। ভালো রাখছে, অনেক মানুষের থেকে ভালো রাখছে, আমি খেতে পারতেছি, এ করতেছি। লাইক আমার ডিপ্রেশনটা হয় মাঝে মাঝে ক্যারিয়ার নিয়ে হয় হালকা, তখন মনে হয় না সামনে কিছু হয়ে যাবে। কখনো ইমোশনাল লাইফটা নিয়ে হয়, মানে যেটা লাভ লাইফ বলে না সামথিং, ওইটা একটু হয়, তখন চিন্তা করি যে না, আমার থেকে অনেক বাজে সিচুয়েশন অনেক মানুষজন আছে, তাই আমি তো ওদের থেকে অ্যাটলিস্ট বেটার পজিশনে আছি, তো শুক্রিয়া ফর দ্যাট। ডেফিনেটলি ভাই, মাশাল্লাহ, এটা না ভাই বুঝছেন, সবাই আমরা জানি, তো এটা না অ্যাপ্লাই করতে পারে না, এবং ডিপ্রেশনে পড়া কোনো মানুষকে এটা বললে অনেক ক্ষেত্রেই মোস্ট অফ দ্য কেসে মানুষ অফেন্ডেড হয়, যে এটা তো আসলে সম্ভব না, মানে সবাই এভাবে, অনেকে এইভাবে বলে যে যার যার প্রবলেম তার তার কাছে অনেক বড়, সো এইটা কখনোই বলা উচিত না। ইভেন ভাই, আমি একটা ইনস্টাগ্রামের একটা ভালো একটা পেজ, খুব ওয়েল রিনোন একটা পেজের হাউ টু স্পট এ টক্সিক পারসন, এইটার একটা ট্রেটে দেখছি, মানে ওরা লেখছে যে যে অন্য মানুষকে তার ডিপ্রেশনের সময় এইটা বলে যে দেয়ার আর পিপল হু আর ইন এ ওয়ার্স প্লেস দেন ইউ, এটা যারা বলে তারা নাকি টক্সিক, এই এই ধরনের কোটেশনও দেখছি। সো মানে যাই হোক, মানুষ এটা মানে ওয়েল এস্টাবলিশ যে এটা কখনো কাউকে বলতে হয় না, বাট এটা কিন্তু একটা রিয়েল হুম। অ্যাপ্রোচ, আমাদের ইসলাম ধর্মেই বলা হয়েছে সবসময় নিচের দিকে তাকাও, তাহলে ইউ উইল ফিল বেটার। সো ডেফিনেটলি ভালো আমরা লাগলো আপনার। হ্যাঁ যেটা বললাম, ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের অনেক কিছুই কিন্তু আমাদের লাইফে হেল্পফুল যদি আমরা প্রপারলি মোট্টোটা বুঝি। তো ডেফিনেটলি। এগুলো যেরকম আছে, আর এই একটা কথা কিন্তু ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে, এভাবে বলা যায় আরে ধুর বেটা, তোর থেকে আর কত ভালো মানুষ আছে। এভাবে বলা যায় দেখো, তোমার থেকে আরো অনেক ভালো মানুষ আছে, ইউ আর অ্যাটলিস্ট বেটার সিচুয়েশন ফ্রম দেম। তো চেষ্টা করো এটা, যে যে সিচুয়েশন আছে ওটাকেই অ্যাপ্রিসিয়েট করার বা ওটা নিয়ে শুকরিয়া আদায় করার। ওকে গ্রেট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো ভাই নেক্সট কোয়েশ্চেনে যাব, বাট আই গেস নেক্সট কোয়েশ্চেনের অ্যান্সার আপনি দিয়ে দিয়েছেন। নেক্সট কোয়েশ্চেনটা ছিল যে লাইফ নিয়ে আপনার কিছু রিগ্রেটস, বাট আপনার তো বেসিক্যালি মনে হয় কোনো রিগ্রেটস নাই। বলা যায়।
মার্শাল্লাহ, এট লিস্ট ফাইনালি উই মিট সামওয়ান যার লাইফ নিয়ে তেমন বেশি রিগ্রেটস নাই ইন দিস এরা অফ রেন্টিং কারণ এন্ড বেন্টিং। হ্যাঁ, প্রধান কারণ হচ্ছে আমার তেমন কোনো এক্সপেকটেশনস নাই। আচ্ছা ভাই, আমার কাছে আপনার কাছে একটা কোয়েশ্চেন আছে। এই কথাটা না সবাই বলে, হ্যাঁ, বাট এটা অ্যাপ্লাই করাটা একটু টাফ না? কারো কাছে কোনো এক্সপেকটেশন না রাখা, কারণ এক্সপেকটেশনটা তো চলে আসে অটোমেটিক। চলে আসে, এন্ড আমি যখন দেখি যে আমার আম্মু থেকে শুরু করে বা ফ্যামিলি মেম্বার এভরিথিং, আমার ফ্রেন্ড, হুম এক্সপেকটেশন থেকে মেইনলি ডিপ্রেশনটা ক্রিয়েট হয়। সিম্পল, যে ধর আমার ফ্রেন্ডের সাথে এটা এটা করতেছি, আমার মনে হলো যে ও কেন এটা করলো না, ও তো এটা এইভাবে বলতে পারতো বা ও তো এইভাবে বলতে পারতো। তা আমি চিন্তা করি যে ও হয়তো বোঝে নাই, ওর নিশ্চয়ই এটার পিছনে কোনো রিজন আছে, এটার পিছনে অবভিয়াসলি কোনো সিচুয়েশন আছে বা কোনো রিজন আছে যেটার জন্য সে এটা এইভাবে করে না। তো এক্সপেকটেশনটা যদি আমি কমাই দেই, তো অনেক কিছুই ইজি হয়ে যায়। এটা আমি বলবো যে আমাদের পার্সোনাল লাইফে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করা উচিত। যত এক্সপেকটেশন কমানো যাবে লাইফ তত ইজি, ইজি হবে। অনেক easy। ট্রু, ট্রু, এগ্রি এগ্রি, বাট ভাই একটু এটা 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 অ্যাপ্লিকেশনটা বেশ টাফ। এটা যারা হ্যাঁ, করতে পারে ভাই, তারা ওই লেভেলে চলে, সেন্ট লেভেলে চলে যায়, হুম, বা লাইফটা অনেক ইজি হয়ে এক্স্যাক্টলি। যায় তাদের জন্য। ইয়া, তো ভাই একদিনের জন্য বিউপির ভিসি হলে কি করবেন? একদিনের জন্য বিউপির ভিসি। হ্যাঁ, ইন্টারকানেক্টেড কোয়েশ্চেন, কিন্তু বিউপি নিয়ে আপনার রিগ্রেট ছিল কিছু, so ওইটাই করবেন সব না? স্টুডেন্টদেরকে বলবো যে মনে করো আজকে কোনো ডিসিপ্লিন নাই, আজকে কোনো ধরা বাঁধা নাই, তোমরা বিউপি নিয়ে কি চিন্তা করো যে ভার্সিটিটা কেমন হওয়া উচিত হ্যাঁ, বা কি চেঞ্জেস আনা উচিত, এটা বলো আমাকে। আমি অ্যাটলিস্ট আজকে কি বলে এটাকে, প্রকিউরমেন্ট স্টার্ট করে দিয়ে যাবো, প্রোগ্রেসটা স্টার্ট করে দিয়ে যাবো, যেন একদিন পরে আবার যে ভিসি আসবে সে এটা কন্টিনিউ করে যেতে পারে, এরকম টাইপ। ভাই এটা আপনি তো অনেক ভালো মানুষ। একটা নাইস কোয়েশ্চেন ছিল, এটা কখনো চিন্তা করি না যে একদিনের জন্য ভিসি হলে কি করবো। ভাই এই যে আপনি যেটা বলেন স্টুডেন্টদেরকে ভয়েস দিবেন না, হ্যাঁ, এটাই আমি বললাম যে ভার্সিটিটা যদি মনে করো আসে কোনো ডিসিপ্লিনে, আসে কোনো কিছু নাই, কিভাবে করা যায়। And আমি, আমার যেটা মনে হয় যে অ্যাটলিস্ট এই গাছটা থাকা উচিত যে আমার সমালোচনাটা যেন আমি নিতে পারি, বা কাউকে আমার সমালোচনা করার চান্সটা যেন আমি দিই। আমি কিছু বলার চান্স দিলাম না, আমি আমার মতো করে গেলাম। যতই ভালো কাজ করি, মানুষের তো কিছু বলার থাকতে পারে, তাই না? ডিফারেন্ট অপিনিয়ন অলওয়েজ ম্যাটার। ডেফিনেটলি ডেফিনেটলি ভাই, আপনি অনেক ভালো মানুষ, আপনি অনেক সুন্দর সিস্টেমেটিক অ্যাপ্রোচে গেছেন। আমি অত ভালো মানুষ না, আমি বিউপি ভিসেলে ফার্স্ট দিনে বিল পাস করতাম যে আমি সারা জীবন ভিসে থাকবো, এটা হচ্ছে নতুন রুল। এবারে তো খেলা, যে যা ইচ্ছা করো, সব পুরো লাইফটাই ভেন্ডিং মেশিন, বিউপিতে যেখানে টাচ করবা যেটা ইচ্ছা তোমার নিয়ে নাও, কোনো আর ব্যাপার নেই। ভেন্ডিং মেশিন তোর, মানে এত কষ্ট ভেন্ডিং মেশিন নিয়ে, তুই এক কাজ কর, তুই হচ্ছে কাল পরশু বিউপিতে আয়, আমরা হচ্ছে ভেন্ডিং মেশিনের সামনে দাঁড়ায় কিছু একটা করার ট্রাই করি। কিন্তু ভাই 30 টাকার একটা ফুটিয়া খাওয়ার জন্য মিরপুর যাওয়া কি worth it? নাইলে আমি কালকে যেতাম। রিগ্রেট থাকবে লাইফে। ভাই আমাদের তো খুলে দিবে তো এক সময়। হ্যাঁ, খুলে দেবে, তখন তো ওই ক্রেজটা থাকবে না। মানে ও আচ্ছা আচ্ছা, এটা ট্রু। আবার আপনি এটা বলতেছেন যে ওর মধ্যে ভেন্ডিং মেশিনটাও নাই হয়ে যেতে পারে, আমিও নাই হয়ে যেতে পারি, তাই তো? এটার হ্যাঁ, পসিবিলিটি আছে। পুরো একটা হাই চান্স আছে। এটা যদি বিউপি নয় অন্য পাবলিক হইতো, অলরেডি কয়েকজন অ্যাপ্রোচ করছে, আমাকে বলছে এই তলা দিয়ে যদি এভাবে টেরা করে হাত ঢুকাই তাহলে কিন্তু বোতলের টাচ পাওয়া যেতে পারে, চল আমরা নেই কয়েকটা। পাশে একজনের জন্য দাঁড়ায় থাকে, তাই না? আমি ফার্স্ট একটা ভেন্ডিং মেশিন দেখলাম যেখানে পাশে লোক দাঁড়ায় আছে, এটা কি ধরনের সিস্টেম? তা বাংলাদেশেই পসিবল। মানে সিকিউরিটি, মানে কি বলবো, মানে সিকিউরিটি, আর যে লোকটা দাঁড়ায় থাকে ও নিতান্তই গো বেচারা টাইপের একজন মানুষ। তা আমার মনে হয় পর্যাপ্ত, যদি ওকেও কিছু ভাগ দেওয়া হয় ও সাহায্য করবে জিনিসটা ব্রিজ করার জন্য। সিসিটিভি ক্যামেরাটার হিউম্যান ভার্সন, বাট দেয়ার ইজ হিউম্যান এরর আর কি, ওইটাই। আচ্ছা ভাই, সামনের দিকে আগাই সেটা ভাই, আপনার মতো চিল লাইফ কাটাইতে হলে কি করতে হবে? এক্সপেকটেশন কমাইতে হবে। ও, আর এটা তো ধরেন আপনি হচ্ছে কোনো কিছু আপনাকে টাচ করতেছে না, বাট এই যে ট্যানজিবল ছিল, এই যে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, এটার জন্য কি করতে হবে? ট্যানজিবল চিল, আমি যেটা বলি চিল লাইফের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন একটা ম্যাটার্স, হুম এন্ড ইউ ক্যান কন্ট্রোল ইট। হুম ধরো একটা এক্সাম্পল দেই, লাইক আমরা একটা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার একটা পোস্ট দেখলাম যে সে এখানে ওখানে যাচ্ছে, লাইক আচ্ছা, কোথাও ঘুরতে গেল, কোথাও খাচ্ছে। তা হ্যাঁ, আমরা ফার্স্টে কি করি, আমরা ফার্স্টে হতাশ হয়ে যাই যে হুম আল্লাহ, ও এটা করতেছে, ও এটা করতেছে,
ও কেন করতেছে, কিভাবে করতেছে না। কখনো কি আমরা নিজেকে পুশ করি বা চিন্তা করি যে ও যে এটা করতেছে এটা আমিও করতে পারতাম, ওর পজিশনে যাওয়ার জন্য আমি কি করছি অ্যাকচুয়ালি, আমি কি কখনো ইভেন ট্রাই করছি এই পজিশনটা যাওয়ার জন্য বা ওর মতো ক্যাপেবল হওয়ার জন্য, ওর মতো হার্ড ওয়ার্ক কখনো করছি নাকি। তো এই কোশ্চেন গুলো যদি কেউ নিজেকে কখনো করতে পারে, যে কারোর প্রতি জেলাস হওয়ার আগে যদি এটা কোশ্চেন করতে পারে যে আমি কি অ্যাকচুয়ালি ওর মতো হার্ড ওয়ার্কটা করছি নাকি, বা ওর লেভেলে স্কিলফুল হওয়ার ট্রাই করছি নাকি কখনো, তাইলে মনে হয় না ডিপ্রেশনটা কাজ করবে। এন্ড এগুলো অ্যাকচুয়ালি জেলাসি হিসেবে না নিয়ে মোটিভেশন হিসেবে নেওয়া উচিত, যে না আমিও শুরু করি, আমিও ওর মতো না হয় ওর কাছাকাছি হবো, অ্যাটলিস্ট ওর মতো। ওর সেরাটনে গেলে আমি না হয় কি বলে শেফ টেবিল গেলাম, যাবো তো, কিছু একটা তো হবে। তো ওইভাবে নিজেকে পুশ করা উচিত, এটাই বসে না রেখে। এটাই ইন্টারভিউ হবে আবার সেফ স্টেপে, তোমরা সবাই চলে আসো প্লিজ। ইন্টারভিউ প্যাথেটিক আচ্ছা, ভাবে হারলাম, এই জেনারেলও হারলো পেনাল্টিতে, আমরাও হারলাম পেনাল্টিতে। দুইটা টিম একই সেম ভাবে হারছে ভাই, এটা কোনো কথা? তিনটা টিম বলা যায়, মানে তিনটা টিমে তো হ্যাঁ, এক জেনারেল ডিপার্টমেন্টে গেছে। দুইটাই তো হারছে। হ্যাঁ, একই ভাবে একই মানে পুরা মানে মনে হয়েছে কপি পেস্ট এরকম ভাবে ম্যাচ দুইটা হারছে আমরা। এনিওয়ে, আমরা রিগ্রেটের কথা না বলে আমরা লিভিং এ লাইফ উইথ নো রিগ্রেটস এই পডকাস্টে আছি, সো আমরা যত কম রিগ্রেটস এখানে দেখাইতে পারি। আচ্ছা ভাই, আপনার কাকে দেখে হিংসা হয়? কাকে দেখে হিংসে হয়? হুম, মানে এটা হিংসা হওয়া লাগবে না, মানে আমাদের যেমন মনে হয় আমরা যদি আশিক ভাইয়ের লাইফ কাটাইতে পারতাম, আপনার কি মনে হয় যে আমি যদি ওর লাইফ কাটাইতে পারতাম? ওইভাবে না, আমার অ্যাকচুয়ালি যে লাইফ আমি কাটাই ওটাতে আমি সন্তুষ্ট। না। এন্ড হ্যাঁ। ওই যেহেতু ওই পয়েন্টটা বললাম, যখন হিংসা হয় তখন আমি নিজেকে আস্ক করি যে ও যেটা করছে, ও যে কষ্ট করে ওর যে পজিশনটা অর্জন করতে এখানে করছি, তো যখন রিপ্লাই আসে না আমি করি নাই, নিজে ছিলাম আমি এগুলো করি নাই, তখন আমি জিনিসটা মেনে নেই যে না, হি ডিজার্ভস ইট, ওর মতো লাইফ কাটাচ্ছে, ও করুক এভাবে। ভাই। হিংসে হয় বলতে হ্যাঁ, ইচ্ছা করে যে একদিন অনেক টাকার মালিক হব, এটা হুম। ওটা করবো, এটা ওটা করবো, এটা কিনবো, এটা কিনবো, ওই ঘুরে টুরে বেড়াবো, ওরকম কোনো পার্সন তেমন পাইনি যে অ্যাকচুয়ালি হিংসা করার মতো। ও, একটা মানুষকে হিংসা হয়, ওই যে ট্রাভেলার আছে, নামটা ভুলে গেছি, ইয়েস নাম দিয়ে। আরেকটা হচ্ছে ওই স্যাম কোল্ডার। ও হচ্ছে মানে ওর যে গিয়ার সেটআপ, আমার মনে হয় যে আমার যদি একটা প্রপার গিয়ার সেটআপ থাকতো, আমি হয়তো স্যাম কোল্ডার হয়ে যেতাম আজকে এতদিনে। ফান ইনশাল্লাহ থিংস। একদিন হবে ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা তো ভাই, জীবনটা যদি একটা ভেন্ডিং মেশিন হইতো তাহলে এটার থেকে বারবার কি বের করতে চাইতাম? আমার পছন্দের মানুষটাকে। বারবার তাই বলে? আমি বলছি বারবার, ভেন্ডিং মেশিন তো রিপিটেটিভ ইউজ। আপনি আপনার পছন্দের মানুষ কয়জন ভাই? একজনই, সো অবসেসড উইথ হার, যে একবার বের করে আবার ঢুকায় তা আবার বের করে। ওফ, হু ইজ দ্যাট লাকি গার্ল, হু ইজ দ্যাট লাকি গার্ল? জানতে হলে আপনাদের চোখ রাখতে হবে থটস্পটের, আই গেস 50-60টা এপিসোডের আগে ইনশাল্লাহ আশিক ভাইয়ের বিয়ে হয়ে যাবে, তো আপনারা আমাদের সাথেই হুম। থাকেন। ও বিয়ে যে ওর সাথে হবে এমন তো কোনো কথা নেই, ও না হওয়ার চান্স বেশি, কজ উই ডোন্ট থিঙ্ক সেম, বাট আনফরচুনেটলি। উই ডোন্ট টক নেগেটিভিটি হিয়ার, সরি ভাইয়া। সো আমরা আমরা এই ধরনের নেগেটিভ কথাবার্তা অ্যাপ্রুভ করতেছি না, ইনশাল্লাহ হবে। ইনশাআল্লাহ হবে এটাই। এটাই। আচ্ছা তো ভাই, আহ, আপনার কি কোনোদিন ঘুম থেকে, লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, আপনার কি ঘুম থেকে উঠে কোনোদিন মনে হয় যে আজকে বাসা থেকে বেরোবো না, খুব লাউজি লাগতেছে? অবশ্যই, আমার তো অলমোস্ট প্রতিদিনই মনে হয় যে আজকে হোয়াট? যদি না বেরোতে পারতাম। আপনি মাঝে প্রত্যেক মাঝে দিন ইচ্ছা হয়, বিভিন্ন জায়গায় যান, আশ্চর্য কথাবার্তা। একটা সময় টায়ার্ড হয় মানুষ, আমার মনে হয় যে আজকে কোথাও যাইতে ইচ্ছা করতেছে না। আর আমার একটা নেচার হচ্ছে আমি কেপ্ট হইতে পছন্দ করি না। তো এটা নিয়ে আমি কিভাবে চাকরি করবো আমি বুঝতেছি না ফিউচারে, ভাই যে বুঝলাম না, কি যখন হইতে পছন্দ করেন না? মানে খাঁচাবদ্ধ বা কোনো ও আচ্ছা 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 কন্ট্রাক্টের আন্ডারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হ্যাঁ। ধর যে আমার ইচ্ছা করতেছে আমি এখন সন্ধ্যার পরে আড্ডা দিব ফ্রেন্ডদের সাথে, বাট আমার অফিস ছাড়তেছে না 7:30 বা 8টা লাগে, তখন আমার খুবই মেজাজ মানে খুবই মানে খারাপ লাগে যে আমার ইচ্ছেগুলো একটা কন্ট্রাক্ট বা একটা সোসাইটি নর্মের কাছে আটকায় যাচ্ছে। আচ্ছা বা আচ্ছা। আর এটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যখন আমি নিজেকে এক্সপ্রেস করতে পারি না, বা কোনো কিছু আন্ডারে আটকায় যাই। এই এটা মানে এটা আমি থ্রেটেনিং একটা বিষয়, এটা নিয়ে আমি কিভাবে ফিউচারে সাস্টেন করবো বুঝতেছি না। ভাই ব্যবসা করেন? ব্যবসা ব্যবসার ক্ষেত্রেও তো কিছু রেগুলেশন আছে।
তো চিন্তা করা যায়। স্টিল বাট আপনি নীলক্ষেত থেকে মিরপুরের বদলে আপনি 100 মিটার দূরত্বে বই বেচতে শুরু করবেন একটা টাইমে গিয়ে, সো বুঝতেছেন কি লেভেলের স্কেলেবিলিটি। হ্যাঁ, মানুষ কিন্তু মনে করে বই বেচা কি জিনিস। একটা বই বেচা খারাপ জিনিস, ছোট জিনিস, বাট 1000 বই বেচা অনেক বড় একটা জিনিস। তো স্কেলটা ম্যাটার, আপনি কি লেভেলে বেচতেছেন ভাই। প্রোডাক্ট ডাজন্ট এক্স্যাক্টলি। ম্যাটার, স্কেল ম্যাটার। জেফ বেজোস আজকে বই বেচে আজকে ওই নাম্বার 1 বা নাম্বার 2 বা নাম্বার 3 বিলিয়নিয়ার। সো নেভার আন্ডারস্টিমেট দ্য পাওয়ার অফ বই বেচা। যারা যারা নীলক্ষেতের বই পার্টিকে গালি দেন তাদের জন্য বলছি। সো ভাই কোনোদিন মিলিয়নিয়ার হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা বলবো রিমেন্স পডকাস্টের কথা। ইনশাল্লাহ আমরা বলবো যে আমাদের গেস্ট একজন আজকে মিলিনিয়ার হয়ে গেছেন, সো উই আর দ্য পার্ট অফ দ্য মিলিনিয়ার জার্নি। সো ভাই উইথ দিস বিং সেইড আমাদের র্যাপিড ফায়ার এখানে শেষ, আমাদের পডকাস্ট একদম শেষের দিকে। জাস্ট আপনার কাছে লাস্ট কোয়েশ্চেন, সেটা হইতাছে যে আমাদের সাথে আপনার আড্ডা দিয়ে কেমন লাগলো, যদি এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। I felt like I'm talking to a diary where I expressed my feelings. এমন অনেক কিছু যেটা আগে কখনো বলি নাই কাউকে একসাথে। একসাথে আমি কাউকে এই সবগুলা কথা এখন পর্যন্ত মনে বলিনি। তো মানে অনেক ফ্রি লাগছে অ্যাকচুয়ালি যে লাইফের পার্সপেক্টিভ গুলো এভাবে কেউ আস্ক করছে। হয়তো অনেকেও একটা দুইটা কোশ্চেন আস্ক করে তখন বলি, বাট এইভাবে একসাথে একটা প্ল্যাটফর্মে সবকিছু নিয়ে কথা বলাটা রিয়েলি অ্যামেজিং এক্সপিরিয়েন্স। লাইক ইউ গাইস কভার্ড আপ এভরিথিং, স্টার্টিং ফ্রম বিউপি, এরপর হচ্ছে ক্যারিয়ার দিক দেখলে ক্লাবিং, জব অপরচুনিটিস, ফাইন্যান্সিং সোর্স, ট্রাভেলিং, এভরিথিং। সেখান থেকে পার্সোনাল লাইফটা অনেক সুন্দর করে কভার করা হয়েছে, যে পার্সোনাল লাইফটা, আমার ফ্যামিলি লাইফ, এভরিথিং। তো আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড আমার মনে হয়েছে গাইজ আর অ্যাকচুয়ালি প্রিপেয়ার যে শোটা কিভাবে রান করা উচিত, অ্যান্ড একটা মানুষের কোন কোন ডাইনামিক এরিয়া নিয়ে আলোচনা করা যায়। অ্যান্ড যেটা বলো হোমওয়ার্ক, ইউ গাইজ ডু হোমওয়ার্ক অ্যাবাউট ইউর গেস্ট ভেরি ওয়েল। তো তোমরা জানো যে তোমাদের গেস্ট কি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কোন কোন সাইট নিয়ে কাজ করে, এন্ড কোন সাইট নিয়ে সে কথা বলতে পারবে অ্যাকচুয়ালি। তো এটা খুব ভালো একটা থিং যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখি শোজ গুলা, যে মেইনলি হচ্ছে হোস্টদের যে প্রায়োরিটি, মানে হোস্টদের যে প্রেফারেন্স, ওইটাই বেশি প্রায়োরিটি দেওয়া হয়, যে তারা কোন লাইনে কথা বলতে ট্রাই করে বা চেষ্টা করে। But, এখানে দেখলাম যে গেস্টদের যে প্রায়োরিটি বা গেস্টদের যে প্রেফারেন্স, এটা আরো বেশি। তো এটা জিনিসটা খুবই ভালো লাগছে। অ্যান্ড আইডিয়াটাও টপ নচ, আই গেস। আমি হয়তো ছোটখাটো একটা মানুষ, আই থিঙ্ক তোমরা সামনে আরো অনেক বড় বড় গেস্ট আনতে পারবা। তো ওদের যে লাইফ পার্সপেক্টিভ, ওরা কিভাবে চিন্তা করে, ওইটা আমরা যারা সাধারণ দর্শক আছি তারা জানতে পারবো, and ওইটা আমাদের পার্সোনাল লাইফে কাজে লাগাতে পারবো। তো অ্যামেজিং এক্সপিরিয়েন্স ফ্রম মি, অ্যান্ড আই উইশ বেস্ট অফ লাক। এটা আসলেই কন্টিনিউ করা উচিত, যদি খুব বেশি আহ, কি বলে কলিউশন না হয় তোমাদের পার্সোনাল এন্ড প্রফেশনাল লাইফে। ভাই একটা ব্যাপারে প্রচন্ড আকারে ডিসঅ্যাগ্রি করব। থ্যাংক ইউ সো মাচ ফর ফর ইউর কাইন্ড ওয়ার্ডস। একটা ব্যাপার হচ্ছে আমাদের কাছে প্রত্যেকজন গেস্ট অনেক বেশি ইম্পর্টেন্ট এন্ড প্রেশিয়াস। আমরা এখানে বেসিক্যালি তাদেরকে ইনভাইট করি যাদের কোন একটা পার্টিকুলার বিষয়ে থটস দেওয়ার মতো ক্যাপাসিটি, মানে থটস আছে কোন একটা পার্টিকুলার বিষয়। সেটা হইতে পারে আমাদের ইচ্ছা আছে সামনের জীবনে যে একটা রিক্সাওয়ালা কিন্তু একটা শহরের অনেক রকমের সাইড দেখে, যেটা আমি আপনি কোনোদিন দেখতে পারবো না, এটা সম্ভব না বেসিক্যালি। সো তার একটা থট প্রসেস কাজ করে, হাউ টু ডিল উইথ দ্য ডিফারেন্ট সর্ট অফ পিপল। সে কি আমার মাঝে মাঝে এটাও চিন্তা করতে কেমন জানি লাগে, একটা রিক্সাওয়ালা ভাড়া যে চায় 3 সেকেন্ডের মধ্যে, তার ক্যালকুলেশন প্যারামিটার্স গুলা কি কি হয়, বা সে কিভাবে জিনিস লাইফটাকে দেখে, সবকিছু এই প্রসেসটা আমি কোনোদিন জানতে পারবো না। আমি তো আল্লাহ যদি আমাকে ওই জায়গায় নিয়ে যায়, এছাড়া আমি কোনোদিন জানতে পারবো না। তো আমাদের চেষ্টাই থাকে যে এমন কাউকে আনা যারা আমাদেরকে এমন একটা প্রসেস বা এমন একটা থট গুলোকে দিবে যেটা হয়তো হয়তো বা আমরা লাইফে পাবো না। এমন হইতে পারে আমি হয়তো কাশ্মীর কোনোদিন যাব না, বাট এই যে আমি কাশ্মীর সম্পর্কে 2টা কথা আপনার থেকে শুনলাম, এইটাই দেখা যাবে আমার বা আয়মানের বা আমাদের গেস্টদের একটা প্রাপ্তি, যে লাইফের যত থটস আমরা নিয়ে লাইফটাকে ফুলফিল করতে পারি, এই আর কি।
সো ভাই থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড ওয়ার্ড আমাদের এত এত উইশ করার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ। আর ভাই আপনি যে বললেন যে ওয়েল রিসার্চে, আমাদের কিন্তু আরো পয়েন্ট ছিল, আমি আপনাকে যে লিস্ট পাঠাইছিলাম, আমাদের কর্পোরেট কালচার নিয়ে কথা বলার কথা ছিল, আমাদের ট্রাভেলিং নিয়ে আপনার যে লেসন পার্সপেক্টিভ, আরো ব্যাপার স্যাপার ছিল। শুধুমাত্র আপনার আজকে সারাদিন ধকল গেছে, কালকে আপনার বিউপি আছে, এই জন্য আপনাকে আমরা আজকের মতো স্পেয়ার করতেছি। বাট ভাই হোপফুলি আমরা, যেহেতু আপনি অনেক সময় ঘুরে টুরে বেড়ান, আইমান উই ক্যান হ্যাভ এ শো টুগেদার আউটসাইড অফ এ, মানে থাকে না বাইরে কোথাও আমরা For একসাথে বসে sure, একটা আড্ডা হ্যাঁ। দিয়ে আমরা জাস্ট উইকের রেকর্ড করে আমরা এইটার পার্ট 2 হিসেবে আমরা এটা চালাই দিতে পারি। আমরা অপূর্বের সাথেও প্ল্যান করতেছিলাম, আমাদের গেস্টরা এতই অ্যামেজিং হচ্ছে যে একবারে শেষ হচ্ছে না সবকিছু। সো আমরা ভাই করতে পারি কিন্তু ট্রু। আরেকদিন চাইলে। হয়তো একসাথে জয়েন্ট একটা শো করা যায়, অপূর্ব শো অ্যান্ড রিমেন্স পডকাস্ট। ভাই এটা তার থট স্পট, এটা তার ইভেন্ট পডকাস্ট না। আমি এভাবে বলি আর কি, আমার মানে রিমেন শুনলে আমার মনে হয় রিমেনের যে পডকাস্ট আছে। ও ভাই থ্যাংক ইউ সো মাচ। রিমেন্স এন্ড আইমানস পডকাস্ট বেসিক্যালি, বা আর অপূর্ব শো, হ্যাঁ ভাই ডেফিনেটলি করা যায়। আপনি অপূর্ব আমরা চারজন মিলে এক জায়গায় টঙে বসে আড্ডা দিলাম, ওইটা আপনাদের রসে বসে আড্ডা দিলাম, আর ওইটা হচ্ছে রেকর্ডেড হইলো, একই তো কথা হইলো, প্যারা নেই কোনো। ঠিক আছে ভাই, সো আমরা আর আপনাকে জায়গায় রাখবো না, আপনি বেডে চলে যান, কালকে আপনার লং ডে। সো থ্যাংক ইউ সো মাচ ভাই এতক্ষণ টাইম দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর পার্সপেক্টিভ, এবং আপনি যেটা বললেন যে অনেক বিষয় হয়তো করার সাথে কখনো শেয়ার করেন, সেটা আজকে শেয়ার করলেন। সো এই ট্রাস্ট, এই ফেথ, এই ফ্লেক্সিবিলিটির জন্য আপনাকে স্পেশাল থ্যাঙ্কস। সো আইমান লাস্ট তুই অনেক যদি কিছু thanks ভাই। বলিস। আমার আমার আসলে এই আমি মনে হয় সবচেয়ে বেশি থট নিজের সাথে অ্যালাইন করতে পারছি, আর নিজের সাথে ম্যাচ করতে পারছি। কারণ ভাইয়া বললেন যে ভাইয়ার 2016 সালে হচ্ছে আঙ্কেল মারা গেছেন, আমার বাবাও 2016 সালে মারা গেছেন। তারপর ভাইয়ার যে স্টোরিটা, যে গ্রিন কার্ড পেয়েও হচ্ছে যান নাই আর্মিতে, আমি ওইটার সাথে অ্যালাইন করতে পারছি, কারণ আমিও এয়ারফোর্সে চান্স পাওয়ার পর আমি যাইনি। সো অনেক রিলেটিভ মনে হয়েছে আমার ব্যাপার তো এখন মনে স্যাপারগুলো। হচ্ছে তুই আমার হারায় যাও ভাই মেলায়। ফর শিওর ভাই, এই জন্য আসলে আমাদের সেকেন্ড পার্টে ব্যাক করা লাগবে। আর এই জন্য আমাদের অডিয়েন্স যারা এতক্ষণ পর্যন্ত আসলে ধৈর্য নিয়ে পডকাস্ট এই পর্যন্ত শুনছেন, তাদেরকে অনেক থ্যাঙ্কস। আই হোপ কোনো না কোনো জায়গায় আপনারাও কোনো একটা লেসনের সাথে, কোনো একটা থটের সাথে নিজেকে অ্যালাইন করতে পারছেন। আই হোপ এখন পর্যন্ত যারা আছেন তারা সবসময় আমাদের সাথে থাকবেন। আর লাস্টলি আবারও স্পেশাল থ্যাঙ্কস টু আশিক ভাই। থ্যাঙ্কস আ লট ফর ইউর টাইম। কালকে সকাল আপনার ক্লাস আছে, সো উই হোপ ইউ আ ভেরি গুড নাইট, আসলে মানে আ গুড নাইট স্লিপ। Thank you so much for inviting me, and I'm looking forward to having another session with you. And আমার আসলে খুবই ভালো লাগছে, আমি ইনশাআল্লাহ এরপরটা ডেফিনেটলি কথা বলে অফলাইন। কথা বলে খুবই ভালো লাগছে। অফলাইন অনলাইন ডাজন্ট ম্যাটার, মানে কথা বলতে পারলেই হয়েছে। সো বেস্ট অফ লাক টু ইউ গাইস। আই হোপ মানে তোমরা এটাকে আরো বড় প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারবা। সো অল দ্য বেস্ট উইশেস ফ্রম মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। থ্যাংক ইউ Bye. সো Take মাচ। care. সো আসসালামু আলাইকুম যে যেখান থেকে শুনছিলেন। আই হোপ ইউ এনজয়েড দ্য পডকাস্ট, এন্ড আর নেক্সট এপিসোডে নতুন কোনো গেস্ট বা আমার আইমানের সাথে আপনাদের আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।